হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মেধা কেয়ার। আজ আমরা WJEE 2022-এর কিছু কোশ্চেন সলভ করব। চলো কোশ্চেনগুলো দেখি। ফার্স্ট কোশ্চেন কি বলছে যে ইয়ং ডবল সিট এক্সপেরিমেন্টে যখন পার্ট ডিফারেন্স আমার ল্যামডা, তখন বলেছে ইন্টেন্সিটি আই। তো পার্ট ডিফারেন্স λ/4, তখন ইন্টেন্সিটি কত হবে সেটা আমরা বের করতে হবে। আমরা জানি ইন্টেন্সিটি আই ইকুয়াল টু, আমরা জানি রেজাল্টেন্ট ইন্টেন্সিটি আই ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস 2√I1 I2 cos phi, যেখানে phi হচ্ছে আমার ফেজ ডিফারেন্স। এখানে আমার কি দেওয়া আছে, এখানে আমার দেওয়া আছে পার্ট ডিফারেন্স। আমরা জানি ফেজ ডিফারেন্স এবং পার্ট ডিফারেন্সের মধ্যে রিলেশন কি, ফেজ ডিফারেন্স বাই 2π ইকুয়াল টু পার্ট ডিফারেন্স বাই ল্যামডা। ফার্স্ট কেসে ফার্স্ট কেস ফার্স্ট কেসে কত বলেছে, ফার্স্ট কেসে আমার ডেল্টা বলেছে কত, ডেল্টা বলেছে ল্যামডা। আমরা ফাই কত পাচ্ছি, ফাই পাচ্ছি 2π। ফাই 2π পেলে আমরা কত হবে, আই ইকুয়াল টু, আর যেহেতু ইয়ং ডবল সি সুতরাং দুটো ইন্টেন্সিটি সমান হবে, তাহলে আই ইকুয়াল আমরা কি লিখতে পারি, 2I1 প্লাস 2I1 cos 2π। আমরা জানি cos 2π কত, আমরা জানি হচ্ছে cos 2π হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি I1 ইজ ইকুয়াল টু কত, I/4। সিমিলারলি সেকেন্ড কেসে আমাকে ডেল্টা কত বলেছে, ডেল্টা বলেছে λ/4। সো ডেল্টা λ/4 হলে তোমরা দেখতেই পাচ্ছ ফাই ইকুয়াল টু কত হবে, ফাই ইকুয়াল টু হবে আমার π/2। সো ফাই ইকুয়াল টু যদি π/2 হয়, তাহলে আমরা এই সিমিলারলি আই ইকুয়াল টু কত পাবো। সো সিমিলারলি এক্ষেত্রে আই ড্যাশ ইকুয়াল টু কত হবে, সিমিলারলি এক্ষেত্রে আই ড্যাশ ইকুয়াল টু হবে আমার 2I1 প্লাস 2I1 cos π/2। cos π/2 যেহেতু 0, সো আই ড্যাশ ইকুয়াল টু কত হবে, আই ড্যাশ ইকুয়াল টু 2I1 হবে। আর I1 এর ভ্যালু আমরা কত পেয়েছি, I1 এর ভ্যালু আমরা পেয়েছি I/4। সো আমরা আই ড্যাশ কত পাচ্ছি, আই ড্যাশ আমরা পাচ্ছি I/2। সো ফার্স্ট কোশ্চেনের আমার অ্যান্সারটা কত দাঁড়াচ্ছে, সো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা আমার দাঁড়াচ্ছে I/2। এবার আমরা চলে যাবো সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন কি বলেছে, সেকেন্ড কোশ্চেনে দেখো একটা ব্যাটারি দেওয়া আছে, বলেছে কি কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করবে ব্যাটারিটা। তার মানে কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করা মানে হচ্ছে এই যে রেজিস্ট্যান্স আর এর অ্যাক্রসে যে ভোল্টেজ ভি সেটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এই ভোল্টেজ ভি কত হবে, ভোল্টেজ ভি হবে আমার, ভোল্টেজ ভি হচ্ছে কারেন্ট আই ইন্টু আর। আচ্ছা, এই সার্কিটে কারেন্ট কত হবে, কারেন্ট আই ইকুয়াল টু আমার যে ব্যাটারির ভোল্টেজ ই পুরোটা বাই কত, রেজিস্ট্যান্স আছে স্মল আর প্লাস ক্যাপিটাল আর। আমরা যদি এখানে বসাই ভোল্টেজ ভি কত হচ্ছে, ভোল্টেজ ভি হচ্ছে ই ক্যাপিটাল আর পুরোটা বাই হচ্ছে স্মল আর প্লাস ক্যাপিটাল আর, ইকুয়াল টু কত হচ্ছে ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর প্লাস 1। এটা হচ্ছে, এখন আমার ভি ইকুয়াল টু ই কখন হবে, ভি ইকুয়াল টু ই হবে যখন আমার আর ইজ ভেরি ভেরি লেস দেন, এটা হবে স্মল আর ইজ ভেরি ভেরি লেস দেন ক্যাপিটাল আর হবে, তখন কি হবে ভোল্টেজ ভিটা কি ই এর সমান হবে। ফলে তখন আমার কি হবে, ভোল্টেজ ভিটা কখনোই চেঞ্জ হবে না, আমরা যাই করি না কেন। সো আমার এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে এ, যে ভোল্টেজটা কখনোই চেঞ্জ হবে না রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর এর অ্যাক্রসে। সো আমরা দেখতে পাচ্ছি এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে আমরা স্মল আর ইজ ভেরি ভেরি গ্রেটার দেন ক্যাপিটাল আর, এই ভেরি ভেরি লেস দেন ক্যাপিটাল আর। এরপরে আমরা চলে যাবো থার্ড কোশ্চেনে। থার্ড কোশ্চেন কি বলছে দেখো, থার্ড কোশ্চেন বলছে যে কাইনেটিক এনার্জি দেওয়া আছে অফ আলফা বা ইলেকট্রনের, আলফা পার্টিকেলের এবং ফোটনের, যাদের ডি বগলি ওয়েভলেন্থটা কি বলেছে, সেম বলেছে। কাইনেটিক এনার্জি E1 E2 E3, তাহলে কোনটা সম্পর্ক হবে সেটা বের করতে হবে। তোমরা জানি ডি বগলি ওয়েভলেন্থ ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে H/P, যেখানে P হচ্ছে আমার মোমেন্টাম। সো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা মোমেন্টামকে আমরা যদি কাইনেটিক এনার্জি টার্মসে লিখি তাহলে কত হবে, 2m ইন্টু ই কে, 2m ইন্টু ই কে। মানে এই কোশ্চেনে যেমন ল্যামডা কনস্ট্যান্ট বলেছে, ল্যামডা কনস্ট্যান্ট হলে আমি এখান থেকে ডাইরেক্ট লিখতে পারি কি ই কে ইজ প্রপোর্শনাল টু 1/m। সো আমরা বুঝতে পারছি যার মাস বেশি হবে তার কাইনেটিক এনার্জি কি হবে,
কম হবে। আমরা জানি কি সবচেয়ে বেশি মাস কার হয়, আমরা জানি এম ইলেকট্রন সবচেয়ে ছোট হয়, তার থেকে বড় হবে কি এম প্রোটন হবে, এবং তার থেকে বড় হবে এম আলফা পার্টিকেল হবে। যেহেতু কাইনেটিক এনার্জি এদের সঙ্গে এম এর সঙ্গে ব্যস্ত অনুপাতিক, সো আমার সবচেয়ে বেশি মোমেন্টাম কার সবচেয়ে বেশি আমার কাইনেটিক এনার্জি কার হবে, সবচেয়ে বেশি কাইনেটিক এনার্জি হবে ইলেকট্রনের, E1 হবে সবচেয়ে বেশি। তারপরে কি হবে, তারপরে বেশি কার হবে, তারপরে বেশি হবে প্রোটনের, তারপরে বেশি হবে কার, তারপরে বেশি হবে আমার আলফা পার্টিকেল। তো এইটা হবে আমার অ্যান্সার। এটা কার সঙ্গে মিলছে দেখো, এটা মিলছে আমার এক দাগের সঙ্গে। তোমার এটার অ্যান্সার হচ্ছে 1। পরে 4 নম্বর কোশ্চেনে যাই আমরা। 4 নম্বর কোশ্চেনে কি বলেছে, 4 নম্বর কোশ্চেনে দেখো ওয়েভ দেওয়া আছে। আচ্ছা, দুটো ওয়েভ বলা আছে, এবার ওয়েভটা বলেছে RC না LR, কোনটা সেটাকে বুঝতে হবে। এবার হলে আর আর এল এর মান বের করতে হবে। এখানে তুমি দেখতেই পাচ্ছ যে যখন টি ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু 0তে দেখো দুটো, টি ইকুয়াল টু 0তে I=0, কিন্তু এর ভ্যালু কি আছে, নেগেটিভ আছে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, আমি এখান থেকে বলতে পারি আই আমার কি করছে এই সার্কিটে, আই হচ্ছে লিড করছে, আই লিড করছে। তাহলে আই যদি লিড করে তাহলে সেটা কি সার্কিট হবে, আমরা জানি আই যদি লিড করে তাহলে সেটা কি হবে, আই যদি লিড করে সেটা হচ্ছে আমার আরসি সার্কিট। আই যদি লিড করে তাহলে সেটা কোন সার্কিট, সেটা হচ্ছে আরসি সার্কিট। তাহলে এই সার্কিটটা কি হবে, আরসি সার্কিট হবে। এবং কি আরসি সার্কিটের কি কি দেওয়া আছে, আরসি সার্কিটের আমার কারেন্ট আর ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য ফাইয়ের মান দেওয়া আছে, আর ফ্রিকোয়েন্সি ওমেগা দেওয়া আছে। আমরা জানি এইভাবে একটা ত্রিভুজ আঁকতে পারি আরসি সার্কিটের ক্ষেত্রে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার দশা পার্থক্য ফাই, নিচেরটা হচ্ছে আর, এটা হচ্ছে 1/c ওমেগা, এটা হচ্ছে আমার জেড। সো এই ছবি থেকে আমরা কি লিখতে পারি, এই ভুল হলো, আমাদের একটু ভুল হলো, সেটা হচ্ছে এইটা হচ্ছে সার্কিটের, আমাদের এই সার্কিটের এটা হচ্ছে জেড আর এটা হচ্ছে 1/c ওমেগা। তাহলে এই সার্কিটের এই ত্রিভুজ থেকে আমরা যদি ট্যান থিটা বার করি, তাই ট্যান থিটা কত হবে, ট্যান ফাই যদি বার করি ট্যান ফাই কত হবে, ট্যান ফাই হচ্ছে 1/c ওমেগা আর। ফাইয়ের মান আমার কত বলেছে, ফাই বলেছে আমার 5/4, ওমেগা কত বলেছে, ওমেগা বলেছে আমার 100 হার্জ। আমরা যদি বসাই এখানে তাহলে আমার 1/c আর এর মান কত হচ্ছে, 1/c আর এর মান হচ্ছে 100 হার্জ। এবারে এই তাহলে আমার এই এ এবং ডি এর মধ্যে কোনটা 100 হার্জের সঙ্গে মিলছে সেটা আমি দেখতে হবে। তা তোমরা ক্যালকুলেট করে দেখতে হবে যে ডি এর যে R=1 কিলো ওহম অ্যান্ড C= যদি আমরা 100 মাইক্রোফ্যারাড ইউজ করি তাহলে আমরা দেখবো কি 10 মাইক্রোফ্যারাড ইউজ করি তাহলে আমরা দেখবো কি 1/CR=100 চার্জ হবে। সো এটার অ্যান্সার হবে আমার ডি। আচ্ছা, এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। 5 নম্বর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন আমাকে কি বলেছে যে ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতা হচ্ছে 4 গুণ। আমরা জানি, তোমরা জানো আইম্যাক্স, কোশ্চেনে বলেছে আইম্যাক্স বাই আইমিন হচ্ছে আমার 4। তোমরা জানো আইম্যাক্স কত হয়, আইম্যাক্স হচ্ছে √I1 প্লাস √I2 তার হোল স্কোয়ার, পুরোটা বাই হচ্ছে আইমিন হচ্ছে I2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4। সেখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত হবে, এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে √I1 প্লাস √I2 পুরোটা বাই I1 মাইনাস √I2 কত হচ্ছে আমার 2 হচ্ছে। সো আমরা যোগ ভাগ প্রক্রিয়া যদি ইউজ করি তাহলে কত হবে, যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করলে √I1 বাই √I2 হচ্ছে 3/1। এখান থেকে I1 বাই I2 কত হচ্ছে আমার 9/1। সো আমার এটার অ্যান্সার কত হবে 9/1। তাহলে আমার অ্যান্সার কত হবে, যেহেতু 9/1 নেই তাহলে এখানে অ্যান্সার কত হবে 1/9 হবে এটার অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা পরের কোশ্চেনে চলে যাবো। পরের কোশ্চেনে কি বলেছে একটু ভালো করে পড়ে থাকো, যে একটা কৌণিক ভরবেগ যদি π/2π জোড় পূর্ণ সংখ্যার গুণিতক হয়,
মানে আমরা এমনি পড়েছি বোরের মডেলে এল ইকুয়াল টু কত পেয়েছি, এন এইচ বাই 2 পাই পেয়েছিলাম, যেখানে এনটা ছিল কি 0 1 2 3 ডট ডট ডট। কিন্তু এখানে কি বলছে, এখানে বলছে এনটা হচ্ছে কি এই কোশ্চেনে, ইন দিস কোশ্চেন ইন দিস কোশ্চেন ইন দিস কোশ্চেন এন হচ্ছে আমার কি জোড়, মানে কত হবে, এন জোড় মানে কত হবে 2 4 ডট ডট এইগুলো হবে। আমাকে কি বের করতে বলেছে, আমাকে বলেছে দৃশ্যমান অঞ্চলে সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলেছে। এবার তোমরা জানো যে দৃশ্যমান অঞ্চল মানে ওই অঞ্চলে কি বলি, সেটাকে দৃশ্যমান অঞ্চলের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটাকে আমরা কি বলি, বার্মার সিরিজ বলি, সেটাকে আমরা বার্মার সিরিজ বলি। এবং আমাকে তাহলে কোশ্চেনে কি বের করতে হবে, বার্মার সিরিজের সর্বোচ্চ ওয়েভলেন্থ। তোমরা জানো বার্মার সিরিজের ক্ষেত্রে ম্যাক্সিমাম কখন হবে, 1/λ ইজিকাস টু আর 1/2 স্কোয়ার মাইনাস কত হয়, এখানে 1/3 স্কোয়ার হয়। কিন্তু যেহেতু এখানে কি আছে এনটা জোড় হবে, তাহলে এখানে কি হবে 1/4 স্কোয়ার হবে। তাহলে এখানে আমি কত পাচ্ছি, 1/λ ইকুয়াল টু 1/λ ইকুয়াল টু আর, এটা হচ্ছে কত, নিচে 1/4 মাইনাস 1/16, তাহলে এখানে পাচ্ছি কত, আমার লসাগু করলে পাবো 3r/16। সেখান থেকে ল্যামডা পাচ্ছি কত, 16/3r। আর তোমরা জানো যে 1/r এর মান কত হচ্ছে, 1/r এর মান 912 অ্যাংস্ট্রমের কাছাকাছি হয়। সো আমরা যদি এখানে সেই ভ্যালুটা যদি পুট করে দেই, তাহলে ভ্যালুটা যদি আমরা এখানে পুট করে দিই, তাহলে ল্যামডা ইকুয়াল টু কত পাবো, ল্যামডা ইকুয়াল টু আমরা 887 ন্যানোমিটারের কাছাকাছি পাবো, 487 ন্যানোমিটারের কাছাকাছি পাবো। তোমরা সেটা একটু দেখে নেবে, ঠিক আছে। এরপরে আমরা পরের কোশ্চেনে যাব। হিউম্যান আইস হ্যাজ অ্যান অ্যাপ্রক্সিমেট অ্যাঙ্গুলার রেজলিউশন থিটার মান দেওয়া আছে অ্যাট রেডিয়ান। টিপিক্যাল ফটোগ্রাফিং প্রিন্টস এ মিনিমাম অফ অত ডিপিআই, ডিপিআই মানে ডটস পার ইঞ্চি, মানে প্রতি ইঞ্চি দেখো ওটা ডট আছে, 1 ইঞ্চি মানে এত সেমি। অ্যাট হোয়াট মিনিমাল ডিস্টেন্স ডি শুড এ প্রিন্টিং পেজ বি হেল্ড সো দ্যাট ওয়ান ডাজ নট সি দ্য ইন্ডিভিজুয়াল ডট, মানে ইন্ডিভিজুয়াল ডট একজনা ইন্ডিভিজুয়াল ডটকে দেখতে পাবে না। মিনিমাম ডিস্টেন্স দিতে রাখলে কি হবে, একটা মিনিমাম ডিস্টেন্স, অ্যাট হোয়াট মিনিমাম ডিস্টেন্স ডি শুড এ প্রিন্টেড পেজ বি হেল্ড সো দ্যাট ওয়ান ডাজ নট সি দ্য ইন্ডিভিজুয়াল ডট, মানে ইন্ডিভিজুয়াল ডট দেখতে পাবে না। মানে কি বলেছে, এখানে ধরে নাও আমরা ডি ডিস্টেন্সে রাখলাম, যার ফলে কি হবে, দুটো যে ডট আছে সেই দুটো ডটকে পৃথকভাবে দেখতে পাওয়া যাবে না, সেটা বের করতে বলেছে। ঠিক আছে, আমরা ধরে নেব কি দেখতে পাওয়া যাবে সেটা বের করব, তাহলে তার থেকে কম হলে আমার অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এখানে কি বলেছে, কতটা বলেছে, টিপিক্যাল বেন্ডিং পয়েন্ট 300 ডিপিআই, মানে কত, 1 ইঞ্চিতে কতটা আছে, 1 ইঞ্চি ইন 1 ইঞ্চি, 1 ইঞ্চি কতটা ডট আছে, 1 ইঞ্চিতে আমার 300টা ডট আছে। তাহলে আমার দুটো ডট, পরপর দুটো ডটের মধ্যে ডিস্টেন্স কত হবে, পরপর দুটো ডটের মধ্যে ডিস্টেন্স হবে 1/300 ইঞ্চি। এটাকে যদি আমরা সেমিতে ট্রান্সফার করি তাহলে কত হবে, এটাকে যদি আমি সেমিতে ট্রান্সফার করি তাহলে কত হবে, 2.54/300 সেমি, এটা হবে। তাহলে আমার এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্স যদি আমি এটা এক্স ধরি, এই ডিস্টেন্সটা হচ্ছে কত, এটা। এবার আমি যদি ট্যান থিটা ইউজ করি, ট্যান থিটা ইকুয়াল টু কত হবে, x/d। এবার থিটা যদি খুবই ক্ষুদ্র হয়, তাহলে আমরা ট্যান থিটাকে থিটা লিখতে পারি, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, x/d লিখতে পারি। সো এখান থেকে আমরা d ইকুয়াল টু কত লিখতে পারি, x/থিটা, মানে x এর মান কত, 2.54/300, আর d কত হয়েছে, d হয়েছে 5.8, আর এটা যদি ওপরে নিয়ে যায় তাহলে কত হবে, 10⁴ হবে। তোমরা যদি কাটাকুটি করো তাহলে কত হচ্ছে, দেখো কাটাকুটি করলে দেখো এটাকে এটা দিয়ে কাটলে আমার কত হচ্ছে, 2-এর কাছাকাছি চলে আসছে। আচ্ছা, আর ওপরে কত হচ্ছে, দেখো ওপরে হচ্ছে আমার, যদি 300-র সঙ্গে ওপরটা কাটি তাহলে ওপরে দেখো 100 থাকছে আর নিচেই 6 থাকছে। তাহলে এটা করলে কত হয়, এটা করলে নিয়ারলি ইকুয়াল টু 14.59-এর কাছাকাছি আসবে।
সো আমার এত ডিস্টেন্সে রাখলে কি হবে, আমরা ইন্ডিভিজুয়াল ডটগুলোকে কি দেখতে পাবো না। ঠিক আছে, দেখতে পাবো না। আচ্ছা, এরপরে কি হবে, এরপরে আমরা পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেনে কি বলেছে দেখি। পরের কোশ্চেনে বলেছে জেনারেটর হ্যান্ড ব্রেকডাউন ভোল্টেজ ভিজেট, ব্রেকডাউন ভোল্টেজের মান কত বলেছে 6 ভোল্ট। ইউজ ইন ভোল্টেজ দ্য মিনিমাম কারেন্ট রিকোয়ার্ড টু পাস থ্রু দ্য জেনারেটর টু অ্যাক্ট অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর ইজ 100 মিলি অ্যাম্পিয়ার। মানে 100 মিলি অ্যাম্পিয়ার গেলে জেনারেটর কি হবে, ভোল্টেজ রেগুলেটরের মধ্যে কাজ করবে। আর ম্যাক্সিমাম হচ্ছে কত, ম্যাক্সিমাম হচ্ছে 440 মিলি অ্যাম্পিয়ার। দ্য ম্যাক্সিমাম বলে, তাহলে আমার আর এস এর ভ্যালুটা বের করতে হবে। ভোল্টেজ রেগুলেটর হিসেবে জেনারেটরকে ব্যবহার করতে গেলে আর এস আমরা ধরলাম কত যেতে পারে আই, তাহলে এই ডাইরেক্টটা দুটো ভাগে ভাগ হবে, এখানে একটা আসবে I1, এখানে একটা যাবে I2, দুটো ভাগে ভাগ হলো। ঠিক আছে, এবার তোমরা দেখো দুটো ভাগে ভাগ হবে। আর তোমরা দেখো এখানে আছে 6 ভোল্ট, এখানে আছে 6 ভোল্ট, এখানে আছে 10 ভোল্ট। তাহলে এই আর এর অ্যাক্রসে ভোল্টেজ কত, আর এস এর অ্যাক্রসে ভোল্টেজ কত, আর এস এর অ্যাক্রসে ভোল্টেজ কত, আর এস এর অ্যাক্রসে ভোল্টেজ আই ইন্টু আর এস ইকুয়াল টু কত হবে, আই ইন্টু আর এস হচ্ছে আমার 4 ভোল্ট। তাহলে আর এস ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, আর এস ইকুয়াল টু হচ্ছে 4 ভোল্ট, আর আই এর জায়গায় আমরা কি I1 প্লাস I2 লিখতে পারি। এবার দেখো আর এস কে যদি ম্যাক্সিমাম হতে হয়, তাই নিচেরটাকে আমার কি হতে হবে, মিনিমাম হতে পারে। এবার এখানে দেখো দুটো কারেন্ট বলেছে, একটা 10 অ্যাম্পিয়ার আর একটা হচ্ছে 40 অ্যাম্পিয়ার। তাহলে মিনিমাম কোনটা, 10 অ্যাম্পিয়ার। তাই আর এস আমার আর এর এস এর ম্যাক্সিমাম ভ্যালু যদি আমি বের করতে হয়, তাহলে আমাকে কোনটা নিতে হবে, আর এস এর ম্যাক্সিমাম ভ্যালু নিতে গেলে আমার কোনটা নিতে হবে, 10 অ্যাম্পিয়ার নিতে হবে। আর যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু ব্যবহার করছি, সেহেতু আমরা কি করছি, I2 কে আমরা কত ধরছি, I2 কে আমরা কত ধরছি, I2 কে নিয়ারলি 0 ধরে নিচ্ছি। ঠিক আছে, এত মিলি অ্যাম্পিয়ার, মিলি মানে তোমরা জানো 10⁻³ হবে। তাহলে এটা যদি করি তাহলে কত হচ্ছে 4, উপরে 10⁻³ নিচে হচ্ছে 10, মানে কত হচ্ছে 400 ওহম। এটার অ্যান্সার কোনটা হবে, বিদ্যাগেরটা হবে 400 ওহম। আচ্ছা, বুঝতে পারলে। এরপরে আমরা পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে দেখো, বলছে এই যে ইকুয়েশনটা দিয়েছে এর সরলীকরণ করতে হবে। এটা খুবই সহজ কোশ্চেন। কি হবে, এটাকে যদি আমি ভেঙে নেই কত হবে বলো, এটাকে যদি ভেঙে নেই তাহলে আমার এ ড্যাগার এ প্লাস এ ড্যাগার বি প্লাস বি ইন্টু এ করলে কত হয় তোমরা জানো, এ ইন্টু এ করলে কত হয়, এ হয়, এ প্লাস বি ড্যাগার। আচ্ছা, এ ড্যাগার ইন্টু এ তোমরা জানো এটা কত হবে, 0 হবে। এরপরে আমরা কি লিখতে পারি, এ ড্যাগার বি প্লাস এটা করলে কত হচ্ছে দেখো, বি এ প্লাস বি বি বার প্লাস এ এ প্লাস এ বি বার। দেখো বি বিবার কত হবে, বি বিবার 0 হবে। আচ্ছা, এখানে দেখো আছে এবার বি, এখানে আছে দেখো এবার প্লাস এ, এ গুণ করলে কত হবে, এ হবে প্লাস এ বি বার হবে। আচ্ছা, এ এবার কত হয়, এ এবার হচ্ছে 1, তাহলে এটা কত হবে, বি হবে প্লাস এখান থেকে কত হচ্ছে, এ কমন নিলে কত হবে 1 প্লাস বি বার, 1 প্লাস বি বারও কত হয়, 1 প্লাস বি বারও আমার 1 হয়, তাহলে এটা কত হবে, বি প্লাস এ হবে এটার অ্যান্সার। এখানে কিছু কিছু জিনিস তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এবার এ কত, এবার এ হচ্ছে 0, বি বার বি হচ্ছে 0, এটা বুলিয়ানের ফর্মুলা। আচ্ছা, এ প্লাস এবার কত হয়, এ প্লাস এবার হচ্ছে 1 হয়, 1 প্লাস বি বার কত হয়, 1 প্লাস বি বার হচ্ছে 1। এই কটা বুলিয়ান এক্সপ্রেশন আমাকে মনে রাখতে হবে, তাহলেই তোমরা এটা করতে পারবে। তাহলে এটা অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে এর দাগেরটা। আচ্ছা, এরপরে আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে কি বের করতে বলেছে, তো পরের কোশ্চেনে এ বি সি ডি এর ত্রুটি বলে দিয়েছে, আমার জেড এর ত্রুটি বের করতে হবে। এটা একদমই সহজ। ত্রুটি কিভাবে নির্ণয় করবো, ডেল জেড বাই জেড ইন্টু 100% ইকুয়াল টু কত হবে বলো, মাথায় যে থাকে সে সামনে চলে আসে, এ ডেল এ বাই এ ইন্টু 100%, তারপরে প্লাস কি হবে 1/3
ডেল বি বাই বি ইন্টু 100%, এটা খুবই সহজ। তারপরে কত হবে, তারপরে হচ্ছে ডেল সি বাই সি ইন্টু 100%, তারপরে কত হবে 3/2টা নিচে নেমে আসবে, কত হবে ডেল ডি বাই টি ইন্টু 100%। আমার এ বি সি সবার ত্রুটি দেওয়া আছে, আমরা যদি সবার ত্রুটি বসিয়ে দিতে তাহলে এটা কত হবে, 227/16% হবে। তোমরা করে দেখে নেবে মান বসিয়ে। আমার বোঝানোর কথা আমি একটু বুঝিয়ে দিলাম, এখানে শুধু মান বসিয়ে দেবে, মানগুলো দেখো সব দেওয়া আছে এখানে, ঠিক আছে, এগুলো ওখানে বসিয়ে দেবে, অ্যান্সার পেয়ে যাবে। এরপর আমরা পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলেছে দেখো, পরের কোশ্চেনে বলেছে আমার এনট্রপি এস ইকুয়াল টু বলেছে কত, এস ইকুয়াল টু বিটা কে বি ইন্টু এ। বোল্টম্যান কথা, বিটা এর ডাইমেনশন বের করতে বলেছে। আমরা জানি এনট্রপি এর ডাইমেনশন কত হয়, এনট্রপির ডাইমেনশন হয় এনার্জির ডাইমেনশন। এনট্রপির ডাইমেনশন কত হবে, এনট্রপির ডাইমেনশন হয় আমার এনার্জির ডাইমেনশন বাই হচ্ছে টেম্পারেচারের ডাইমেনশন। অনুরূপের জন্য জানো কেবি এর ডাইমেনশন কত হয়, বোল্টম্যান কনস্ট্যান্টের ডাইমেনশন কত হয়, এনার্জি এর ডাইমেনশন বাই হচ্ছে টেম্পারেচারের ডাইমেনশন। আর এরিয়ার ডাইমেনশন তোমরা জানো কত হয়, এল স্কোয়ার হয়। সো আমরা দেখতে পাচ্ছি যে এনট্রপির ডাইমেনশন আর বোল্টজম্যান কনস্ট্যান্টের ডাইমেনশন পরস্পরকে ক্যান্সেল করে দিচ্ছে, ফলে বিটা এর ডাইমেনশন কি হবে, বিটা এর ডাইমেনশন হবে এ এর ডাইমেনশনের ইনভার্স। আর এ এর ডাইমেনশন কত, এল স্কোয়ার হবে, তাহলে কত L⁻² হবে। সো এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে সি। আচ্ছা, এরপরে আমরা পরের কোশ্চেনে চলে যাব। কোশ্চেনটা কি বলেছে দেখো, কোশ্চেনটা বলেছে কাইনেটিক এনার্জি ভার্সেস পজিশনের একটা গ্রাফ দেওয়া আছে, আমাকে ফোর্স বের করতে বলেছে 10 মিটারে, মানে এখানে আমাকে কি বের করতে বলেছে, এই পজিশনে 10 মিটারে আমাকে কি বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে ফোর্স। এবার দেখো তোমরা জানো যে স্লোপ, কাইনেটিক এনার্জি ভার্সেস ডিস্টেন্সের গ্রাফের যে স্লোপ সেটা কি দেবে, সেটা দেবে আমাকে ফোর্স। কিভাবে দেয় দেখে নাও, ডিডিএক্স অফ, আমরা জানি কত কাইনেটিক এনার্জি কত, হাফ এম ভি স্কোয়ার। যেহেতু এম কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, হাফ বাইরে চলে গেলো, তো ভি এর আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে, ভি এর ডিফারেন্সিয়েশন 2v ডিভি ডিএক্স, 2 কেটে যাচ্ছে এম। আচ্ছা, ভি ডিভি ডিএক্স মানে হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে ফোর্স। তোমরা দেখতেই পাচ্ছ যে কাইনেটিক এনার্জি ভার্সেস পজিশনের গ্রাফের যে স্লোপ সেটা কাকে দিচ্ছে, সেটা ফোর্সকে রিপ্রেজেন্ট করছে। ফলে আমরা কি করব, এই বিন্দুতে যদি আমরা স্লোপ টানি যাই তাহলে যে স্লোপটার যে ভ্যালু হবে, সেটাই কি দেবে, সেটা আমাকে ফোর্স দেবে। আর তোমরা দেখতে পাচ্ছ যে স্লোপটা এখানে কত অ্যাঙ্গেল করছে, স্লোপটা এখানে অ্যাঙ্গেল করছে 90 ডিগ্রির থেকে বেশি। সো যেহেতু 90 ডিগ্রি থেকে বেশি ইউজ করছে, স্লোপটা অ্যাঙ্গেল করছে, ফলে আমার কি হবে, ফলে স্লোপটা আমার নেগেটিভ আসবে, ফলে ফোর্সের মান নেগেটিভ আসবে। এখন এখানে দেখছো অপশানে একটাই নেগেটিভ আছে, সেটা হচ্ছে -5i ক্যাপ। সো এটার অ্যান্সার কত হবে, -5i ক্যাপ হবে। যেহেতু স্লোপটা কত, স্লোপটা এই বিন্দুতে 10 মিটারের স্লোপটা কি, 10 মিটারে আমার স্লোপটা হচ্ছে 10 মিটার পজিশনে আমার স্লোপটা কি হচ্ছে, স্লোপটা হচ্ছে আমার নেগেটিভ, সেজন্য 90 ডিগ্রি থেকে বেশি নেগেটিভ, সেজন্য এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে 5j। তোমরা এমনিও করতে পারো, কিভাবে করবে দেখো, যে আমি স্লোপ টানলাম, তাহলে এইটা হচ্ছে আমার কার ভ্যালু, এটা হচ্ছে আমার ডিএক্স এর ভ্যালু, এই কাইনেটিক এনার্জি চেঞ্জের ভ্যালু, আর এটা কত, এটা হচ্ছে আমার ডিএক্স এর ভ্যালু। তাহলে ডিই এর মান কত, আমরা স্লোপ থেকে কত পাচ্ছি, ডিই কে কত পাচ্ছি, আমরা ডিই কে পাচ্ছি হচ্ছে 40 মাইনাস 20 হচ্ছে -20 পাচ্ছি, 20 থেকে যদি 40 বিয়োগ করি, আর হচ্ছে তোমার ডিএক্স কত পাচ্ছি, ডিএক্স পাচ্ছি আমরা 4, কত হবে মাইনাস। ঠিক আছে, এমনিও করতে পারো, দেখো এমনি করলেও তোমরা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর আমরা পরের কোশ্চেনে চলে যাবো। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, a particle is moving in electrical orbit as shown in the figure। ইলেকট্রিক্যাল অরবিটে ঘুরছে, মোমেন্টাম পি এল আর বলা আছে, পি হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, এল হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর হচ্ছে পজিশন ভেক্টর। তাহলে এই বিন্দুতে আমাকে বলে দিয়েছে, কোন বিন্দুতে বলেছে, এই বিন্দুতে এইটা হচ্ছে আর এর ডাইরেকশন, যেহেতু বস্তু এভাবে ঘুরছে, ফলে আমার
মোমেন্টাম পি এদিকে হবে। আচ্ছা, এরপরে আমরা যদি রাইট হ্যান্ড পাম রুল ইউজ করি তাহলে কি হবে, রাইট হ্যান্ড পাম রুল ইউজ করলে আমরা বুঝতেই পারবো যে এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে আর পারপেন্ডিকুলার। সিমিলারলি আমরা পি ক্রস এল করলে কি হবে, পি ক্রস এল করলেও আমরা দেখতে পাবো যে আলফার ডাইরেকশন কি হবে, আলফার ডাইরেকশন হবে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, পজিটিভ এক্স অ্যাক্সিস। তো এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে পজিটিভ এক্স অ্যাক্সিস। তোমাকে এখানে কি ইউজ করতে হবে, আমরা ভেক্টরের ক্রস গুণফলের যে ডাইরেকশন নির্ণয়ের যে ফর্মুলা রাইট হ্যান্ড পাম রুল বা কক, ঠিক আছে, সেটা আমরা ইউজ করব। ঠিক আছে, রাইট হ্যান্ড পাম রুল ইউজ করলে হয়ে যাবে এটা। আচ্ছা, এরপরের কোশ্চেন 14 দাগেরটা কি বের করতে বলেছে দেখি। আচ্ছা, দুটো, আচ্ছা, এ পার্টি সাবজেক্ট টু সিম্পল মোশন হারমোনিক মোশন ইন সেম ডাইরেকশন হ্যাভিং ইকুয়াল অ্যাম্পলিটিউড, দুটোর অ্যাম্পলিটিউড সমান, ফ্রিকোয়েন্সি সমান, রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড ইকুয়াল টু দ্য অ্যাম্পলিটিউড ইনপুট দ্য ফেজ ডিফারেন্স আমার বের করতে। আমরা জানি ফেজ ডিফারেন্সের, রেজাল্টেন্ট ফেজ ডিফারেন্সের ফর্মুলা কি, এ ইজিকাস টু কত হবে, এ ওয়ান প্লাস এ টু স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার প্লাস টু এ ওয়ান এ টু কস ফাই। আমাকে এই ফাই ফেজ ডিফারেন্সটা বের করতে বলেছে, ফেজ ডিফারেন্সটা বের করতে বলেছে। আচ্ছা, আর এখানে কোশ্চেনে কি বলেছে, এ ওয়ান ইকুয়াল টু এ টু ইকুয়াল টু এ, এটা বলে দিয়েছে। সো আমরা যদি এখানে ব্যবহার করি তাতে কত হবে, এ স্কোয়ার ইকুয়াল টু টু এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার কস ফাই। সো ক্যালকুলেট করলে তোমরা দেখতেই পাবে যে কস ফাই ইকুয়াল টু কত, মাইনাস হাফ আসছে। আচ্ছা, কস মাইনাস হাফ মানে হচ্ছে 120 ডিগ্রি, কস 120 ডিগ্রি। সো ফাই ইচ্ছে হচ্ছে, ফাই হচ্ছে 2π/3। সো এটা অ্যান্সার করতে হবে, এটার অ্যান্সার হবে 2π/3। ঠিক আছে, ফেজ ডিফারেন্স দশা পার্থক্য বের করতে হবে। ডেল্টা দিয়েছে, আমি ফাই ইউজ করেছি, এখানে ডেল্টা বলেছে, তোমার ডেল্টা দিয়ে করে নিতে পারবে। আচ্ছা, এর পরের কোশ্চেনে কি বলেছে, পরের কোশ্চেনে বলেছে a body of mass is thrown with velocity u from the origin of a coordinate at an angle theta with the horizon। মানে কি হয়েছে, একটি বস্তুকে অনুভূমিকের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে ছোঁড়া হয়েছে। ঠিক আছে, ম্যাগনিটিউড অফ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য পার্টিকেল অ্যাবাউট দ্য অরিজিন, অরিজিনের সাপেক্ষে আমার কি বের করতে বলেছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে বলেছে। কোথায় বের করতে বলেছে, ম্যাক্সিমাম হাইটে। তাহলে তোমরা জানো যে কোনো বস্তুকে যদি অনুভূমিকের সঙ্গে কোনো অ্যাঙ্গেলে ছোড়া, তাহলে বস্তুটির গতি কেমন হবে, বস্তুটির গতি হবে আমার প্রাসের গতি। আমাকে এই সর্বোচ্চ অবস্থানে কি বের করতে দিয়েছে, সর্বোচ্চ স্থানে অ্যাঙ্গুলার মোমেন্ট। আমরা জানি সর্বোচ্চ স্থানে যদি ইউ ভেলোসিটিতে আমরা ছড়ি, তাহলে সর্বোচ্চ অবস্থানে ভেলোসিটি কত হয়, ইউ কস থিটা। যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইকুয়াল টু আমরা জানি কি, এল ইকুয়াল টু আমরা জানি হচ্ছে এম ভি ইন্টু আর পারপেন্ডিকুলার। আর পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে আমার এই অরিজিনের থেকে আমার এই যে ভেলোসিটি ইউ কস থিটা এর পারপেন্ডিকুলার দূরত্ব কত, পারপেন্ডিকুলার দূরত্ব হচ্ছে এটা এইচ। সেখানে আমরা কি লিখতে পারি, এমটা এম, ইউ ভি এর জায়গায় ইউ কস থিটা, আর পারপেন্ডিকুলারের জায়গায় কত লিখতে পারি, এইচ লিখতে পারি। প্রপোর্শনাল চেয়েছে, তোমরা জানো এইচ ইজ প্রপোর্শনাল টু কত, ইউ স্কোয়ার। আর এখানে একটা ইউ রয়েছে, তাহলে এল ইজ প্রপোর্শনাল টু কত হবে, ইউ কিউব হবে। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে, এটার অ্যান্সার হবে সি। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখি। নেক্সট কোশ্চেন বলেছে থ্রি পার্টিকেল ইচ অফ মাস m গ্রাম সিচুয়েটেড অ্যাট দ্য ভার্টিসেস অফ অ্যান ইকুইল্যাটারাল ABC অফ সাইড এ। মানে একটা ত্রিভুজের তিনটে বাহুতে তিনটে কি আছে, তিনটে ভর আছে, এম ভর আছে। তাহলে আমাকে বলেছে এ এ আচ্ছা, দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া আছে অ্যাবাউট দ্য লাইন AX। এই AX বরাবর আমার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। আচ্ছা, দেখো এই এ বিন্দুতে যে মাসটা আছে সেটা হচ্ছে আমার অ্যাক্সিসের দিয়ে পাস করেছে, ফলে এর জন্য কোনো মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো না। আমরা এই ডিস্টেন্সে কত ধরছি, এটাকে এক্স ধরছি, আর এগুলোকে কত বলে দিয়েছে, এগুলোকে সব এ বলে দিয়েছে। তাহলে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া আই কত হবে, সি বিন্দুর জন্য কত হবে এম এক্স স্কোয়ার, আর বি বিন্দুর জন্য কত হবে এম এস স্কোয়ার, আর এ বিন্দুর জন্য কত হবে 0 হবে। এক্সটা কত হবে, দেখো আমরা জানি অ্যাঙ্গেল কত হয়,
ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। এই ডিস্টেন্সটা আমার কত বলা আছে, এই ডিস্টেন্সটা এ বলা আছে। তাহলে এ, এটাকে যদি এ বলা হয়, এটা এ বলা আছে। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, তাহলে এইটা হবে কত আমার, এটা হবে এ cos 60 ডিগ্রি। আচ্ছা, এইটা যদি এ cos 60 ডিগ্রি হয়, তাহলে মাথারটাও কত হবে, মাথারটাও কত হবে, এ cos 60 ডিগ্রি হবে। তাহলে আমরা বলতে পারি কত, এক্স ইকুয়াল টু কত লিখতে পারি, এক্স ইকুয়াল টু লিখতে পারি এ cos 60 ডিগ্রি। এখানে যদি ভ্যালুটা বসিয়ে দিলে কত হবে, তোমার 60 ডিগ্রি মান জানো হাফ, তাহলে হবে স্কোয়ার বাই 4 প্লাস এম স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 5m স্কোয়ার বাই 4। তাহলে এখানে কোন অ্যান্সারটা সঠিক, এটা অ্যান্সার হচ্ছে ডি। এবার নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে, একটি বডি, এম ভরের একটি বডিকে আমরা উপর দিকে ভার্টিক্যালি ছুঁড়ে দিলাম √3v, যেখানে ভি হচ্ছে আমার স্কেপ ভেলোসিটি। তাহলে বলেছে আমরা ফাইনাল ভেলোসিটি কত হবে, আর্থ সারফেস থেকে ছোঁড়া হচ্ছে। তাহলে আর্থ সারফেস থেকে আমি একটি বস্তুকে ছুঁড়ে দিয়েছি √3v বেগে, ঠিক আছে। আমাকে ফাইনাল ভেলোসিটি বের করতে বলেছে। তাহলে কি করবো, আমরা কনজারভেশন অফ মোমেন্টাম লাগাবো, ঠিক আছে। কনজারভেশন অফ মোমেন্টাম না, কনজারভেশন অফ এনার্জি লাগাবো। তাহলে কি করবো, এই অবস্থানে আমরা কি লাগাবো, এই অবস্থানে পোটেনশিয়াল এনার্জি কত তোমরা জানো, এই অবস্থানে পোটেনশিয়াল এনার্জি, রেডিয়াস অফ আর্থ আর হয়, তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে, মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, যেখানে ক্যাপিটাল এম হচ্ছে আর্থের মাস। আচ্ছা, আর কাইনেটিক এনার্জি কত বলা আছে, কাইনেটিক এনার্জি বলা আছে হাফ এম √3v তার স্কোয়ার। তাহলে এটা কত হবে, 3/2m। আর ভি মানে তোমরা জানো জি, 2g ক্যাপিটাল এম বাই আর, তোমরা জানো এটা হচ্ছে ভি এর ভ্যালু। আচ্ছা, আর এটা যখন আমরা কি হবে, এই বেগে ছেড়ে দেবো, তখন এটা কি, যেহেতু এসকেপ ভেলোসিটির থেকে বেশি বেগে ছুটছি, তাহলে কি হবে, বস্তুটা কোথায় চলে যাবে, বস্তুটা পৃথিবীর আকর্ষণ বলে বাইরে চলে যাবে। ফলে আমার ইউ ফাইনাল কত হবে, ইউ ফাইনাল আমার 0 হবে। আর আমরা ই কে ফাইনাল কত ধরে নিচ্ছি, ই কে ফাইনাল ধরে দিচ্ছি হাফ এম ভি স্কোয়ার। এবার কনজারভেশন অফ এনার্জি যদি ইউজ করি, তাহলে কত হবে, মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস 3g ক্যাপিটাল এম স্মল এম বাই আর ইকুয়াল টু হবে কত, হাফ এম ভি স্কোয়ার। এখানে যদি ক্যালকুলেট করি তাহলে কত পাচ্ছি, তোমরা নিজেই দেখতে পাচ্ছ, ক্যালকুলেট করলে তোমার হবে 4g m বাই আর রুট ওভার, এটা হচ্ছে ভি। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, কিভাবে লিখতে পারি, ভি ইকুয়াল টু √2 বাই আর। এটা আমার স্কেপ ভেলোসিটি, তাহলে কত হবে, √2 ইন্টু ভিই হবে। এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে √2 ইন্টু ভিই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। বুঝেছো কি করে করতে হবে, আমাকে কিভাবে করতে হবে, আমাকে এটা করতে হবে কনজারভেশন অফ এনার্জি ইউজ করে। যেহেতু আমরা স্কেপ ভেলোসিটির থেকে বেশি ভেলোসিটিতে ছুড়েছি, সেজন্য কি হয়েছে, বস্তুটা পৃথিবীর আকর্ষণের বাইরে চলে গেছে, ওই জন্য ফাইনাল পোটেনশিয়াল এনার্জি কত হয়েছে, ফাইনাল পোটেনশিয়াল এনার্জি 0 হয়েছে। আচ্ছা, এরপর আমরা পরের কোশ্চেনে চলে যাবো। পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, সিলিং থেকে ঝোলানো একটি তারকে নিম্নমুখী F1 বল দিয়ে টানা হলে তারের দৈর্ঘ্য হয় L1, আর F2 বল দিয়ে টানলে তারের দৈর্ঘ্য হয় L2। তাহলে তারটির প্রকৃত দৈর্ঘ্য কত, মানে কি চেয়েছে, তারটির অ্যাকচুয়াল লেন্থ চেয়েছে। আমরা ধরে নিলাম যে অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে L। এবার একই তারকে টেনেছি, ফলে আমার কি হবে, ইয়ং মডুলাস সমান হবে। আর তোমরা জানো ইয়ং মডুলাস y ইকুয়াল টু কত, এফ অ্যাকচুয়াল লেন্থ বাই এরিয়া ইন্টু কি হবে, ইন্টু হচ্ছে লেন্থ বৃদ্ধি। আচ্ছা, অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে এল, আর প্রথম ক্ষেত্রে কতটা হয়েছে L1, তাই লেন্থ বৃদ্ধি কত হবে, L1 মাইনাস এল। ফার্স্ট কেস হয়ে গেল। সেকেন্ড কেসে একইভাবে y ইকুয়াল টু কত হবে, এফ ক্যাপিটাল এল পুরোটা বাই এ L2 মাইনাস এল হবে। যেহেতু একই তার বলেছে, ওই জন্য ইয়ং মডুলাস কি হবে, সমান হবে। এবার যেহেতু দুদিকে বাম পক্ষ সমান, আমরা লিখতে পারি কত, এফ বাই L1 মাইনাস এল ইকুয়াল টু কত, এফ বাই L2 মাইনাস এল। এই দুটো ইকুয়েশন থেকে আমরা এটাই পাচ্ছি।
ক্যালকুলেট করে তোমরা যদি কোনাকুনি গুণ করে দাও তাহলে কত হবে, এফ এল টু মাইনাস এফ এল ইকুয়াল টু এফ এল ওয়ান মাইনাস এফ এল। ঠিক আছে, তো আমাদের ভুল হয়েছে এক জায়গায়। দেখো প্রথম ক্ষেত্রে কত বল ফোর্স প্রয়োগ করেছি, প্রথম ক্ষেত্রে আমরা F1 বল প্রয়োগ করেছি, আর দ্বিতীয় ক্ষেত্রে কত করেছি, F2 বল প্রয়োগ করেছি। তাহলে সেটা এখানে বসিয়ে দেবো, তাহলে কত হবে, এটা F1 হবে, এটা কত হবে, F2 হবে। তাহলে F1 হবে, এটা F1 হবে, এটা কত হবে, F2 হবে, এটা কত হবে, F2 হবে। তাই দেখো কত হচ্ছে। এবার দেখো আমরা যদি এই F12 কে যদি আমরা বাঁ দিকে নিয়ে আসি তাহলে কত হবে, F2 মাইনাস F1 টু এল ইকুয়াল টু কত হবে, F2L মাইনাস F1L। সো এখান থেকে এল ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, F2L মাইনাস F1L, পুরোটা বাই কত হচ্ছে, পুরোটা বাই হচ্ছে F2 মাইনাস F1, F2 মাইনাস F1। বুঝতে পেরেছো কি করে হলো? একটা মনে রাখতে হবে যে যেহেতু একই তারকে জানা হয়েছে তাই ইয়ং মডুলাস কি হবে, দুটোর ইয়ং মডুলাস সমান হবে। তারপর তোমরা মান বসিয়ে দেবে, উত্তর চলে আসবে। এই ফর্মুলায় মান বসিয়ে দেবে, ইয়ং মডুলাসের যে জেনারেল ফর্মুলা সেখানে মান বসিয়ে দেবে, তোমার অ্যান্সার চলে আসবে। এরপর আমরা পরের কোশ্চেনে চলে যাবো। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, current amount of an ideal gas is taken from its initial state 1 to final state 4 through 1 2 3 4 are shown in the figure, are isothermal. If Vp is the most probable speed of the then কোনটা বলেছে, কি বলেছে, এটা আইসোথার্মাল লেখচিত্র দিয়ে দিয়েছে। আচ্ছা, গ্যাস 1 থেকে 2 এ যাচ্ছে, 2 থেকে 3 এ যাচ্ছে, 3 থেকে 4 এ যাচ্ছে, তাহলে আমাকে বলেছে এটা কোনটা, এই গ্যাসের মোস্ট প্রবাবল স্পিডের জন্য কোনটা ঠিক হবে সেটা আমরা বের করতে হবে। আমরা জানি যে গ্যাসের মোস্ট প্রবাবল স্পিড ভিপি ইকুয়াল টু রুট ওভার 2RT/m। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে ভিপি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার টি, অর্থাৎ মোস্ট প্রবাবল এনার্জি টেম্পারেচারের সঙ্গে প্রপোর্শনাল। এবার দেখো এখানে সবচেয়ে বেশি টেম্পারেচার কোথায়, আচ্ছা এটাকে আমরা T3 বলছি, এটাকে T2 বলছি, এটাকে T1 বলছি। তাহলে তোমরা জানো যে আইসোথার্মাল প্রসেসে কোনটার টেম্পারেচার সবচেয়ে কম হবে, নিচেরটা টেম্পারেচার সবচেয়ে কম হবে, উপরটা টেম্পারেচার সবচেয়ে বেশি হবে। তার মানে কি এক্ষেত্রে কি হবে, T1 ইজ লেস দেন T2 ইজ লেস দেন T3। T3 এর টেম্পারেচার সবচেয়ে বেশি, যেহেতু T3 এর টেম্পারেচার সবচেয়ে বেশি, ফলে কি হবে, T3-তে যে মোস্ট প্রবাবল ভেলোসিটি সেটা কত হবে, বেশি হবে। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে 4-এ যে মোস্ট প্রবাবল ভেলোসিটি VP4 ইকুয়াল টু কি হবে, VP3 হবে। এটা গ্রেটার দেন কি হবে, এটা গ্রেটার দেন VP2 হবে। সেটা গ্রেটার দেন কত হবে, সেটা গ্রেটার দেন হবে VP1। এইটা হবে আমার অ্যান্সার। এখানে কোনটা আছে দেখি, এখানে আছে এর দাগেরটা, এর দাগেরটা হবে আমার অ্যান্সার। দেখো এর দাগেরটা, যেহেতু 3 আর 4 একই টেম্পারেচারে আছে, 3 আর 4 একই টেম্পারেচারে আছে, তাই আমার কি হবে, মোস্ট প্রবাবল ভেলোসিটি কি হবে, সমান হবে, কারণ মোস্ট প্রবাবল স্পিড টেম্পারেচারের সঙ্গে প্রপোর্শনাল। আচ্ছা, এরপরে আমার পরের কোশ্চেনে চলে যায়। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, পরের কোশ্চেনে বলেছে যে অ্যাডিয়াবেটিক প্রসেস যার ইন্টারনাল এনার্জি বলেছে এটা, তাহলে আমার কোনটা, কোন ইকুয়েশনটা সঠিক হবে সেটা আমরা বের করবো। আচ্ছা, যেহেতু অ্যাডিয়াবেটিক প্রসেস তাই আমরা জানি অ্যাডিয়াবেটিক প্রসেসের কি হয়, অ্যাডিয়াবেটিক প্রসেসের ডিকিউ ইজিকাস টু 0 হয়। সো ডিকিউ ইজিকাস টু 0 হলে ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা কি লিখতে পারি, ডিইউ প্লাস ডিডব্লিউ ইকুয়াল টু 0। আচ্ছা, ডিইউ, ইউ এর জায়গায় আমরা এখানে কত বসাবো, ই এর জায়গায় বসাবো এ পি স্কোয়ার ভি, আর ডিডব্লিউ মানে তোমরা জানো পি ডিভি ইকুয়াল টু কত হবে, 0। এটাকে আমরা ডেরিভেটিভ করলে কি হবে, এটাকে কি বলেছে, এটা কনস্ট্যান্ট, তাহলে এটা বাইরে চলে আসবে, এ পি স্কোয়ার ডিভি প্লাস কি হবে, প্লাস এ ভি 2p ডিপি প্লাস পি ডিভি ইকুয়াল টু কত হচ্ছে, 0 হচ্ছে। ঠিক আছে, এবার আমরা কি করছি, এবারে দেখো আমরা এ পি স্কোয়ার প্লাস পি ডিভি ইকুয়াল টু আমার কত হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে 2a মাইনাস অফ 2a ভিপি ডিপি। সো ডিভি ইকুয়াল টু কত হচ্ছে, -2
এ ভি পুরোটা বাই কত এপি প্লাস 1 হচ্ছে পুরোটা ইন্টু কত ডিপি, বা এখান থেকে আমরা ডিভি বাই ভি ইকুয়াল টু কত লিখতে পাচ্ছি, ভি বাই ভি ইকুয়াল টু লিখতে -2 এ ডিপি বাই এপি প্লাস 1 এটা লিখতে পাচ্ছি। তো এটাকে তোমরা যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবে, এটাকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে তোমরা পাচ্ছ কি ln v ইকুয়াল টু কত হবে -2 ln ap প্লাস 1 প্লাস ln c, যেখানে ln c হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা ডান দিকে নিয়ে চলে আসি, এটাকে ডান দিকে নিয়ে আসলে কি হবে, এটাকে যদি আমরা ডান দিকে নিয়ে আসি তাহলে কি হবে, এটাকে যদি আমরা ডান দিকে নিয়ে আসি তোমরা বুঝতেই পারছো, এটাকে যদি ডান দিকে নিয়ে আসি তাহলে এখানে আমি করে দেখাচ্ছি, এটাকে যদি ডান দিকে নিয়ে আসি তাহলে কত হবে ln, কত হবে ln এবারে ভি ইন্টু কত হবে এপি প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে ln c। যেহেতু তোমরা জানো যে লগের সামনে যেটা থাকে সেটা কোথায় যায়, লগের সামনেটা মাথায় চলে যায়, ফলে এটা হবে ফর্মুলা। সেখানে আমরা ডাইরেক্ট লিখতে পারছি, এখান থেকে ডাইরেক্ট লিখতে পারছি ভি এপি প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত সি হবে। তো এইটা হচ্ছে আমার ফর্মুলা, যেখানে সি হচ্ছে ধ্রুবক, এই কোনটার সঙ্গে মিলছে আমার এটা অ্যান্সার হবে বির দাগেরটা অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা নেক্সট চলে যাব। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, নেক্সট অঙ্ক বলে টু চার্জ ইচ অফ ইকুয়াল টু মাইনাস কিউ আর কেপ্ট অ্যাট, এত দুটো চার্জ আছে মাইনাস কিউ, একটা আছে কত, একটা আছে -a,0 আছে, আর একটা আছে a,0 এ চার্জ কিউ ইজ প্লেস অ্যাট দ্য অরিজিন। আচ্ছা, অরিজিন মানে সেন্টারে একটা কি চার্জ ছিল, এবার এই চার্জটাকে আমরা কি করলাম, সেন্টার চার্জটাকে ওয়াই পরিমাণ ডিসপ্লেসমেন্ট ঘটালাম, মানে চার্জটা এখানে চলে গেল কিউ। তাহলে আমি বলেছি এ দ্য ফোর্স অ্যাক্টিং অন কিউ, কিউ এর উপরে যে ফোর্স অ্যাক্ট করবে সেটা কত হবে। এবার দেখো তোমরা কি হবে, এটা মাইনাস কিউ এটা প্লাস কিউ, তাহলে কি হবে আকর্ষণ হবে, এদিকে বল ক্রিয়া করবে, মাইনাস কিউ এদিকে আকর্ষণ করবে, এদিকে বল ক্রিয়া করবে, কত হবে সেই বলটা, একই বল হবে, মানে এই ডিস্টেন্সটা কত এ। আচ্ছা কত হবে বলটা, বলটা হবে এফ ইকুয়াল টু তোমরা জানো কত জানো 1/4πε0 Q1 Q2, মানে দুটোই কিউ আছে, তাহলে কিউ স্কোয়ার বাই কি হবে আর স্কোয়ার। এখানে আটটা কত, আটটা হচ্ছে এই ডিস্টেন্সটা, ডিস্টেন্সটা কত হবে বলো, ডিস্টেন্সটা কত হবে, এই ডিস্টেন্সটা হবে √স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এই অ্যাঙ্গেলটা আমরা কত ধরছি, এই অ্যাঙ্গেলটা আমরা থিটা ধরছি, তাহলে কত হবে, কত হবে বলো 1/4πε0 কিউ স্কোয়ার পুরোটা বাই কত এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এবার তাহলে দেখো দুটো বল ক্রিয়া করছে, বস্তুর উপরে দুটো বল ক্রিয়া করছে, এদিকে ক্রিয়া করছে এফ, আর এদিকে কত ক্রিয়া করছে, এদিকে ক্রিয়া করছে এফ। ঠিক আছে, আর এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা, অ্যাঙ্গেলটা কত থিটা। তাহলে আমরা কি বলতে পারি, এদিকে কত আছে, এদিকে আছে এফ, এই বলের এফ কস থিটা, সিমিলারলি এদিকে অংশ কত হবে এফ কস থিটা, আর নিচের দিকে কত হবে এফ সাইন থিটা। এফ কস থিটা পরস্পরকে ক্যান্সেল করবে, তাহলে আমার এই যে প্লাস কিউ এর উপরে যে রেজাল্টেন্ট ফোর্স, এই রেজাল্টেন্ট ফোর্স কত হবে এফ রেজাল্টেন্ট কত হবে, এফ রেজাল্টেন্ট কত হবে, এফ রেজাল্টেন্ট কত হবে, এফ রেজাল্টেন্ট হবে এফ সাইন থিটা, 2f সাইন থিটা। আমরা ফর্মুলা দিয়ে কি পাচ্ছি দেখো, এফ রেজাল্ট, এফ রেজাল্টেন্ট কত হচ্ছে বলো, এফ রেজাল্টেন্ট কত হবে বলো, এফ রেজাল্টেন্ট কত হচ্ছে, এফ রেজাল্টেন্ট টু, এফ কত হচ্ছে, এফ হচ্ছে 1/4πε0 কিউ স্কোয়ার পুরোটা বাই কত এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর আমরা এই ত্রিভুজ থেকে কত পাচ্ছি দেখো, ত্রিভুজটা থেকে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা থেকে আমরা সাইন থিটা কত পাই, সাইন থিটা আমরা জানি কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে কি হবে ওয়াই বাই কি হবে
ওয়াই বাই কত হবে, ওয়াই বাই অতি প্রসূত এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস বলেছে যে ডিসপ্লেসমেন্টটা কি, ডিসপ্লেসমেন্টটা খুবই স্মল। এই ডিসপ্লেসমেন্ট যদি খুবই স্মল হয় তাহলে কি হবে, এই ওয়াই স্কোয়ারটা আমাকে নেগলিজেবল হবে। ফলে আমরা এফ রেজাল্টেন্টটাকে কিভাবে লিখতে পারি, এফ রেজাল্টেন্টটাকে আমরা লিখতে পারি 2/4πε0 কিউ স্কোয়ার ওয়াই, পুরোটা বাই কত হবে এ স্কোয়ার ইন্টু এ হবে। তাহলে আমার কি হবে, এখান থেকে আমরা বলতেই পারছি, কি বলতে পারছি, এফ আর ইজ প্রপোর্শনাল টু মাইনাস ওয়াই। কেন মাইনাস ওয়াই হবে সেটা বলো, কারণ কি এফ, এফ কোন দিকে ক্রিয়া হচ্ছে, এফ নিচের দিকে ক্রিয়া করছে, এই জন্যই মাইনাস ওয়াইটা এসছে। ফলে এটার অ্যান্সার কোনটা হবে, এটার অ্যান্সার বি হবে। এখান থেকে এটা কিন্তু আমরা শুধু ভ্যালু পেয়েছি, আমরা যদি ডাইরেকশন নেই, যেহেতু এটা ডাইরেকশনটা নিচের দিকে সেজন্য আমরা কি নেব ওয়াই, সেজন্য আমরা একটা মাইনাস নেব। ফলে এটার অ্যান্সার কোনটা হবে, এটার অ্যান্সার বি হবে, এটা হবে না। ঠিক আছে, কারণ এটা হচ্ছে আমার এই যেটা পেয়েছি এটা হচ্ছে ফোর্সের ভ্যালু, আর ডাইরেকশন নিলে কি হবে, ডাইরেকশন নিলে একটা মাইনাস চিহ্ন চলে আসবে। ঠিক আছে, এর বলে নেক্সট, নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, 1 mole of diatomic ideal gas undergoes a process shown in PV diagram. The total heat given to the gas. আচ্ছা, গ্যাসকে কত হিট দেওয়া হয়েছে সেটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা, এটা দেখো, ফার্স্ট যে প্রসেস এবি, যে প্রসেসটা সেই প্রসেসটা কেমন, কনস্ট্যান্ট, এবি প্রসেসে কি আছে, কনস্ট্যান্ট ভলিউম, কনস্ট্যান্ট ভলিউম। কনস্ট্যান্ট ভলিউম হলে কিউ এবি কত হবে, ডি কিউ এবি কত হবে, ডি কিউ এবি কত হবে, কনস্ট্যান্ট ভলিউম হলে ডি কিউ এবি কত হবে, কনস্ট্যান্ট ভলিউম হলে ডি কিউ এবি হবে এন সিবি ডিটি। যেহেতু 1 মোল, এন হচ্ছে 1, সিবি কত, সিবি কত বলো, সিবি কত, সিবি হচ্ছে আমার, সিবি হচ্ছে যেহেতু ডায়াটমিক তাহলে কত হবে সিবি, সিবি হচ্ছে 5/2 আর, আর ডিটি কত হবে দেখো, ইন্টু ডিটি, ডিটি কত হবে সেটা বলো। এ অবস্থানে আমার P0 V0 হচ্ছে প্রেশার অ্যান্ড ভলিউমের এ, আর কি বলার নাম, বি অবস্থানে কত হচ্ছে 2P0 V0। আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন দিয়ে কত পাই, পিভি জিজ্ঞাসা কত জানি, আর টি জানি। যেহেতু এবি প্রসেসে ভি কনস্ট্যান্ট, তাহলে আমরা কি লিখতে, ভি ডিপি ইকুয়াল টু কত লিখতে পারি, আর ডিটি লিখতে পারি। সো আর ডিটি ইকুয়াল টু কত হবে, ভি ডিপি, ডিপি কত হবে, ডিপি হচ্ছে 2P0 মাইনাস P0, মানে কত হচ্ছে, আর এটা কত V0, V0 P0। তাহলে আমার ডি কিউ এবি প্রসেসে কত হচ্ছে, ডি কিউ এবি প্রসেসে হচ্ছে 5/2 P0 V0। আচ্ছা, আর এরপরে কোনটা আছে, এরপরে দেখো বিসি প্রসেসে, বিসি প্রসেসে কি হবে, বিসি প্রসেসে, বিসি প্রসেস আইসোথার্মাল, আইসোথার্মালে আমরা জানি যে ডিকিউ এ, ডিকিউ বিসি, আইসোথার্মালে আমার যেটা হচ্ছে হিট গিভেন সেটাই কি ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান আমরা জানি কত হয়, ওয়ার্ক ডান হয় এন আর টি এল এন V2/V1। ঠিক আছে, আচ্ছা এন কত 1 আছে, আর আছে, টি আছে, এল এন, V2 কত দিয়েছে V0, 2V0, আর V1 কত শুধু V0। তাহলে আমার কত ধরা আছে, ডি কিউ বিসি, ডি কিউ বিসি ধরা হচ্ছে আর টি এল এন 2। আচ্ছা, আবার দেখো এই আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আইসোথার্মাল প্রসেস বিসি এর ক্ষেত্রে, আইসোথার্মাল প্রসেস বিসি এর ক্ষেত্রে কত লিখতে পারি দেখো, 2P0 V0 ইকুয়াল টু কত লিখতে পারি, আর টি লিখতে পারি। আইসোথার্মাল প্রসেসে সি বিন্দুতে বলো আর বি বিন্দুতে বলো, সি বিন্দু বলো আর বি বিন্দুতে বলো, আমরা কি লিখতে পারি, আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে 2P0 V0 ইকুয়াল টু কত লিখতে পারি, আর টি লিখতে পারি।
সো আটটির জায়গায় আমরা কত বসাতে পারি, আটটির জায়গায় 2 p0 v0 বসাতে পারি। আর ln2 এর মান কত হচ্ছে 0.7 দেওয়া আছে, তাহলে আমার কত হবে এটা, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ 1.4 p0 v0। তাহলে আমার টোটাল কত হবে, টোটাল হবে এই যে dqbc এটা প্লাস dqab। dqab কত এসছে 2.5 p0 v0, আর dqbc হচ্ছে 1.4 p0 v0। আমরা যদি দুটো যোগ করি তাহলে কত হবে, দুটো যোগ করলে আমরা পাচ্ছি 3.9 p0 v0। বুঝতে পেরেছো কিভাবে হয়েছে এটা, খুবই ভালো অঙ্ক এটা। আচ্ছা, এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, a neutral conducting solid sphere or radius has two cavity, দুটো ক্যাভিটি আছে, একটা দুটো ক্যাভিটি আছে এ এন্ড বি। আচ্ছা, এই প্রথম ক্যাভিটিতে আছে কিউ এ পরিমাণ আধান, দ্বিতীয় ক্যাভিটিতে কিউ বি পরিমাণ আধান আছে। আচ্ছা, সলিড স্ফিয়ারটা হচ্ছে নিউট্রাল, ফলে এখানে এর ভিতরে চার্জ কত, এর ভিতরে চার্জ হচ্ছে 0। আচ্ছা, বলেছে ফোর্স বিটুইন এটা কিউ এ অ্যান্ড কিউ বি, তাহলে যেহেতু ফোর্স বিটুইন কিউ এ অ্যান্ড কিউ বি বলেছে কত হবে, দুটো চার্জের ভেতরে ফোর্স কত হয়, সবসময় আমরা জানি দুটো চার্জের ভেতরে ফোর্স কত হয়, দুটো চার্জের ভেতরে ফোর্স এফ ইকুয়াল টু হবে 1/4πε0 কিউ এ কিউ বি বাই হচ্ছে ডিস্টেন্স কত বলে c²। তাহলে এইটা হচ্ছে আমার এখানকার ফর্মুলা, তাহলে এটার উত্তর কত হবে এই। কিন্তু যদি বলতো শুধু কিউবি এর উপরে ফোর্স কত, তখন শুধু কিউবি এর উপরে ফোর্স কত হতো, তখন অ্যান্সার হতো 0। শুধু যদি বলতো যে কিউ এর উপরে ফোর্স কত বা কিউবি এর উপরে ফোর্স কত, তখন হতো 0, কারণ আমরা জানি কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড কত হয়, কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড 0। ঠিক আছে, যদি শুধু কিউ এর উপরে বা শুধু কিউবির উপরে ফোর্স বলতো তখন কিন্তু হতো 0। আর এখানে যেহেতু দুটোর ভেতরে কিউ এ এবং কিউবি এর মধ্যবর্তী যে ফোর্স সেটা বের করতে বলেছে, তাহলে কোনটা হবে, সেটা হবে 1/4πε0 কিউ এ কিউবি বাই c² হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে, আচ্ছা, কনসিডার টু কনসেন্ট্রিক conducting sphere of radius r and 2r respectively. The inner sphere is given a charge plus q, the other sphere is grounded, the potential at আচ্ছা, দুটো স্ফিয়ার আছে, ঠিক আছে, একটা স্ফিয়ারের রেডিয়াস কত বলেছে, একটা স্ফিয়ারের রেডিয়াস আর বলেছে, আর একটা স্ফিয়ারের রেডিয়াস কত বলেছে 2r বলেছে। স্পিনার স্ফিয়ারে কত আছে, প্লাস কিউ আধান আছে, ঠিক আছে। আচ্ছা, এটা যেহেতু প্লাস কিউ আধান আছে, ইন্ডাকশনের জন্য কি হবে, ভিতরের বাইরেরটার ভিতরের পৃষ্ঠে মাইনাস কিউ হবে, বাইরের পৃষ্ঠে কত হবে, প্লাস কিউ আসবে। আদার্স, আর যেহেতু আমি গ্রাউন্ড করে দিয়েছি, যেহেতু গ্রাউন্ড করে দিয়েছি আমরা, তাহলে কি হবে, যেহেতু গ্রাউন্ড করি তাহলে এই প্লাস কিউ আধানটা কোথায় চলবে, প্লাস কিউ আধানটা গ্রাউন্ডে চলে যাবে। তাহলে এখানে আমার বাইরের স্ফিয়ারে শুধু কত পড়ে থাকবে, মাইনাস কিউ পড়ে থাকবে। আমাকে কি বলেছে, আমাকে বলেছে যে সেন্টার থেকে 3r/2 ডিস্টেন্সে পোটেনশিয়াল বের করতে বলেছে। এই পোটেনশিয়াল কত হবে, এক হচ্ছে পোটেনশিয়াল ফর ইনার স্ফিয়ার প্লাস পোটেনশিয়াল ফর আউটার স্ফিয়ার হবে। পোটেনশিয়াল ফর ইনার স্ফিয়ার কত হবে, 1/4πε0। আচ্ছা, 1/4πε ইনার স্ফিয়ারে কত আছে, প্লাস কিউ আধান আছে, কত ডিস্টেন্স দূরে আছে, 3r/2 ডিস্টেন্সে আছে, প্লাস আউটার স্ফিয়ারের জন্য কি হবে, যেহেতু দেখো, যেহেতু এই যে বিন্দুটা, যে বিন্দুতে আমাকে পোটেনশিয়াল বের করতে বলেছে সেটা যেহেতু ভিতরে আছে, আউটার স্ফিয়ারের ভিতরে আছে, ফলে কি হবে, আউটার স্ফিয়ারের সারফেসে যে পোটেনশিয়ালটা হবে সেটাই ওই ভিতরে হবে। আউটার স্ফিয়ারের সারফেসে কত পোটেনশিয়াল হবে, আউটার স্ফিয়ারের সারফেসে পোটেনশিয়াল হবে 1/4πε0 মাইনাস কিউ বাই 2। সবসময় মনে রাখবে যে ভিতরে যদি কোনো বিন্দুতে পোটেনশিয়াল বের করতে বলে, তাহলে স্ফিয়ারের সারফেসে যে পোটেনশিয়ালটা হয় সেটাই তার ভিতরে পোটেনশিয়াল হয়। কারণ কি, কারণ ভিতরে আমার ইলেকট্রিক ফিল্ড কত হয়, কন্ডাক্টিং স্ফিয়ারের ভিতরে ইলেকট্রিক ফিল্ড 0 হয়, এর আগের কোশ্চেনে তোমরা দেখে এসছো। তাহলে এটা কত হবে দেখো, 1/4πε0 কিউ বাই আর, যদি আমরা কমন নেই তাহলে ফার্স্ট টার্মে থাকবে 2/3 মাইনাস 1/2, কত হচ্ছে বলো এটা,
1/4πε0 Q/r কত হচ্ছে এটা 6 তোমার হচ্ছে লসাগু, তাহলে এটা 4 - 3 কত হচ্ছে এটা হচ্ছে 1/4πε0 Q/6। তাহলে এটা অ্যান্সার কোনটা হচ্ছে এ, এর অ্যান্সার কোনটা হচ্ছে, এর অ্যান্সার হচ্ছে এ। এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, বুঝতে পেরেছো কি এটা? এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, a horizontal semicircular wire of radius r is connected to a battery through two সিমিলার স্প্রিং এক্স এবং ওয়াই স্প্রিং এর সাহায্যে কি আছে, স্প্রিং এর সাহায্যে একটা ওয়্যারকে সেমি সার্কুলার ওয়্যারকে কি আছে জড়ানো আছে, ঠিক আছে। কি বার করতে বলেছে এবার, একটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে, কত ফোর্স স্প্রিংটার ওপরে ক্রিয়া করবে। এবার দেখো, যেহেতু সেমি সার্কুলার ওয়্যারের ভেতরে আই পরিমাণে কারেন্ট যাচ্ছে, মানে এটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা আছে, ফলে কি হবে, এই ওয়্যারটার ওপরে একটা কি হবে, ফোর্স ক্রিয়া করবে। সেই ফোর্সটা কোন দিকে ক্রিয়া করবে, সেই ফোর্সটা আমরা যদি ফ্লেমিং এর সমস্ত নিয়ম অ্যাপ্লাই করি, তাই সেই ফোর্সটা কোন দিকে ক্রিয়া করবে, বাইরের দিকে ক্রিয়া করবে। এই ফোর্সটাই কি হবে, এই ফোর্সটাই দুটো স্প্রিং এর উপরে কাজ করবে। স্প্রিং এর উপরে কি করবে, এই ফোর্সটা কি করবে, তারকে উপরে নিয়ে যাবে, অন্যদিকে স্প্রিং কি করবে, তারটাকে নিচেই নামানোর চেষ্টা করবে। তাহলে এই ফোর্সটাই কি হবে, এই ফোর্সটাই দুটো স্প্রিং এর মধ্যে সমানভাবে বিভাজিত হবে। তাহলে আমার এক একটা স্প্রিং এর উপরে ক্রিয়াশীল ফোর্স কত হবে, F/2। আচ্ছা, এফ এর মান কত হবে তোমরা জানো, এফ এর মান কত হয়, এফ এর মান আমরা ইউজ করি কিভাবে, এফ এর মান আমরা ব্যবহার করি ম্যাগনেটিক ফিল্ডকে আই টিএল ক্রস পি, এভাবে ইউজ করি, এইভাবে ব্যবহার করি আই ডিএল ক্রস বি, কারেন্ট লিকের উপরে ম্যাগনেটিক ফিল্ড এই বলটা ক্রিয়া করে। এবার এখানে দেখো, ডিএল এবং বি পারপেন্ডিকুলার আছে, আমরা শুধু এর ভ্যালু যদি নেই, এফ এর শুধু ভ্যালু না, এটা কি নেবো, এটা শুধু ম্যাগনেটিউড নেব, এটা ম্যাগনেটিউড নিলে কি হবে, আই বি থাকলো। আচ্ছা, ডিএল এর ইন্টিগ্রেশন করলে কি হবে, ডিএল এর ইন্টিগ্রেশন মানে কি, আমরা ডিএল এর ইন্টিগ্রেশন মানে কোনটা পাবো, আমরা সবসময় মনে রাখবো যে এখানে কোন ডিস্টেন্স পাবো, শর্টেস্ট ডিস্টেন্স। এই সেমি সার্কুলার ডিস্কের শর্টেস্ট ডিস্টেন্স, যেটা দুটো বিন্দুর মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স, সেটা পাবো, শর্টেস্ট ডিস্টেন্স হলো 2r। তাহলে এখানে ডিএল এর ইন্টিগ্রেশন করলে আমরা কত পাবো, 2r পাবো, পুরোটা বাই কত হবে, 2 হবে, কেটে গেল, তাহলে কত হবে, আইবিআর। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে, এটার অ্যান্সার হবে আইবিআর, সিদ্ধাকেরটা হবে আমার অ্যান্সার। বুঝতে পেরেছো, এখানে ডিএল মানে কোনটা হবে, একটা তার আছে, ক্ষুদ্র অংশ ডিএল নিলাম, একে যদি ইন্টিগ্রেশন করি, আমাকে যদি ইন্টিগ্রেশন ডিএল থাকে, তাহলে কি হবে, ইন্টিগ্রেশন ডিএল মানে হচ্ছে প্রান্ত বিন্দু, যে দুটো তারের যে প্রান্ত বিন্দু, সেই প্রান্ত বিন্দুর মধ্যবর্তী শর্টেস্ট ডিস্টেন্সটাই হচ্ছে আমার ইন্টিগ্রেশন ভেক্টর ডিএল। বুঝতে পেরেছো, ওই জন্য এটা কত হয়েছে, এটা 2r হয়েছে, 2r হয়েছে, পাই আর হয়নি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা পরের কোশ্চেনে চলে যাবো। পরের কোশ্চেনে কি বের করতে দিয়েছে, পরের কোশ্চেন দেখো, এই অ্যারেঞ্জমেন্টে আমার কি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করতে বলেছে। এবার দেখো, এটা এ বিন্দু, এটা এ মানে এখানে কোনো ক্যাপাসিটার নেই, মানে এই বিন্দুটাও কত হবে, এ হবে। দেখো, এখানে কোনো ক্যাপাসিটার নেই, ফলে এই বিন্দুটাও কত হবে, এ হবে। অন্যদিকে দেখো, এটা বি বিন্দু, তাহলে এটাও কত হবে, বি বিন্দু হবে। এখানে কোনো ক্যাপাসিটার নেই, ফলে কি হবে, এটাও কত হবে, বি বিন্দু হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ, এ থেকে বি এর ভেতরে কটা ক্যাপাসিটার আছে, এ থেকে বি এর ভেতরে 3টে ক্যাপাসিটার আছে। তারা পরস্পর কিতে আছে, তারা পরস্পর প্যারালালে আছে। আর তোমরা জানো যে প্যারালালে আমার ইকুইভ্যালেন্ট এই যে ক্যাপাসিটেন্স কত হয়, প্যারালালে ইকুইভ্যালেন্স ক্যাপাসিটেন্স কত হবে, যোগ হবে, কত হবে, সি প্লাস সি প্লাস সি, তাহলে কত হবে, 3c হবে। তো এটা অ্যান্সার কোনটা হবে, 3c হবে, ঠিক আছে। এরপরে কোথায় চলে যাবো, এরপরে আমাদের পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, A rectangular loop of length A with B made of conducting material of uniform cross section keep in a horizontal plane where a uniform magnetic field of intensity B is acting vertically downward। তাহলে B কোন দিকে ক্রিয়া করছে, B আমার ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ক্রিয়া করছে।
রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ অফ দ্য লুপ হচ্ছে কত, ল্যামডা ওহম পার মিটার। ইফ দ্য লুপ ইজ pulled with uniform velocity v in horizontal direction, which of the following statement is or are true? এখানে এক বা একাধিক আমার অ্যান্সার হতে পারে, দেখি কি হবে। আমরা ভেলোসিটি ভি নিয়ে টানছি এটাকে, তাহলে ভেলোসিটি ভি নিয়ে টানলে কি হবে, এই লুপের মধ্যে একটা ইএমএফ তৈরি হবে। সেই ইএমএফ ই ইকুয়াল টু কত হয় তোমরা জানো, ইএমএফ ই ইকুয়াল টু হচ্ছে আমার এল ডট ভি ক্রস বি। এখান থেকেই তোমরা বুঝতে পারছো যে যে কোনো দুটি প্যারালাল হলে কি হবে, সেখানে কোনো ইএমএফ তৈরি হবে। পি কিউ এবং আর এস এর মধ্যে দেখো, পি কিউ এবং আর এস এর জন্য কি হচ্ছে দেখো, এল আর আরটা কি প্যারালাল, ফলে এখানে কি হবে, কোনো ইএমএফ তৈরি হবে না, ফলে পি কিউতে কোনো ইএমএফ তৈরি হবে না। ই পি কিউতে কত হবে, শূন্য হবে। ই আর এস এ কত হবে, শূন্য। অন্যদিকে ইপিএস এ কত হবে, ইপিএস এ কত হবে, ইপিএস এ হবে কত, ইপিএস এ দেখো, ইপিএস এ হবে বি ভি, আর এলটা কত, পিএস এর লেন্থ হচ্ছে বি স্মল বি, এইটা হচ্ছে ইপিএস। এই পরিমাণ কি হবে, ইএমএফ ইনডিউস হবে কোনটা, পিএস বাহুতে। ঠিক আছে, যেহেতু পিএস এর বাহুর দৈর্ঘ্য বি, ওই জন্য বি লিখেছি। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি, এই পুরো তারটাকে কিভাবে লিখতে পারি, এই পুরো তারটাকে যদি আমরা লিখি ভালো করে, কিভাবে লিখবো, এখানে একটা ইএমএফ তৈরি হয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা কত, লেন্থ হচ্ছে বি, আর পার ইউনিট লেন্থে রেজিস্ট্যান্স হচ্ছে ল্যামডা, তাহলে এখানে কত হবে, ল্যামডা বি হবে। এখানে একটা রেজিস্ট্যান্স আছে কত, সেটা হচ্ছে ল্যামডা এ। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, সেটা কত, সেটা হচ্ছে ল্যামডা বি। আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে, সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে ল্যামডা, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। ঠিক আছে, তাহলে এখানে আমার, আচ্ছা এই ডাইরেকশনটা কি করে পাবো, যে ব্যাটারিটা এমনই হবে, ব্যাটারি তো এমনও হতে পারতো, ব্যাটারি তো এমনও হতে পারতো, কিন্তু এটা কিভাবে পাবো, এটা আমরা পাবো ফ্লেমিং এর ডান হস্ত নিয়মের সাহায্যে। ঠিক আছে, রাইট হ্যান্ড রুলের সাহায্যে ইউজ করলে কি পাবো, ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল ইউজ করলে দেখবো যে আমার ব্যাটারি ডাইরেকশনটা কেমন হবে, ব্যাটারি ডাইরেকশনটা এই ধরনের হবে। ঠিক আছে, এবার এখানে কারেন্টটা কত হবে, দেখো কারেন্ট বের করতে দিয়েছে, কারেন্ট কত হবে, কারেন্ট হবে ইএমএফ বাই রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কত হবে দেখো, রেজিস্ট্যান্স হচ্ছে ল্যামডা বি, টু ল্যামডা বি প্লাস টু ল্যামডা এ, তাহলে কত, ভি ক্যাপিটাল বি স্মল বি বাই টু ল্যামডা কমন নিলাম, বি প্লাস এ, এটা হচ্ছে কারেন্ট। দেখি আমার তাহলে কারেন্ট, হ্যাঁ কারেন্টটা মিলছে। আর কারেন্ট উইল বি ইন দ্য ক্লকওয়াইজ ডাইরেকশন লুকিং ফর দ্য টপ, টপ থেকে দেখলাম আমার ক্লকওয়াইজ ডাইরেকশন, হ্যাঁ দেখো ব্যাটারিটা এমন হয়েছে, ব্যাটারিটা এই ধরনের, ফলে কি হবে, কারেন্টটা এইভাবে ফ্লো করবে, এটা মানে কি ক্লকওয়াইজ ডাইরেকশন, মানে এটাও ঠিক আছে। আর লাস্টটা গিয়ে দেয়ার ক্যান নট বি এনি ইন্ডাকশন ইন দ্য পার্ট এসি, হ্যাঁ এসিতে কোনো ইন্ডাকশন পার্ট নেই, এই তো বললাম, এসআর এ কোনো ইন্ডাকশন পার্ট নেই, এসআর এ ইএমএফ কত হবে, জিরো হবে। আচ্ছা সিট দাগেরটা আমার চেক করতে, ভিপি মাইনাস ভিএস, ভিপি মাইনাস ভিএস কত হবে তোমরা বলো, ভিপি মাইনাস ভিএস দেখো হচ্ছে কত, ভিপি মাইনাস ভিএস হচ্ছে আমার, ভিপি মাইনাস ভিএস হচ্ছে ই মাইনাস আই ইন্টু ল্যামডা বি, এটা হচ্ছে ভিপি মাইনাস ভিএস। আচ্ছা, আর ভিকিউ মাইনাস ভিআর কত হচ্ছে, ভিকিউ মাইনাস ভিআর কত হচ্ছে, ভিকিউ মাইনাস ভিআর, ভিকিউ মাইনাস ভিআর হচ্ছে আই ইন্টু ল্যামডা বি। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এরা দুজনে কখনোই কি সমান নয়, ফলে কি সিট দাগেরটা আমার কি হবে, সিট দাগেরটা ভুল হচ্ছে। ঠিক আছে, পি মাইনাস ভিএস হচ্ছে এটা, আর ভিকিউ মাইনাস ভিআর হচ্ছে এটা। এবার তোমরা দেখতে পারো যে, দেখতেই পাচ্ছ, এমনি দেখতে পাচ্ছ যে এরা পরস্পর কখনোই কি সমান হতে পারে না, ফলে এটার অ্যান্সার, ফলে সিট দাগেরটা কি হবে, রং। আচ্ছা, এরপরে কি করবো, এরপর আমরা পরের কোশ্চেনে চলে যাবো। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, 1 mole of an ideal monomer expand along the polytropic process, এই যে polytropic process-এ স্প্যান্ড করা হয়েছে কোথা থেকে, V1 to V2 at a constant pressure P তে, the temperature during the process is such that specific heat হচ্ছে এত, specific heat হচ্ছে the total heat capacity during the process, total heat absorbed, the total heat dq is equal to কত হবে, C
NCDT, যেখানে সিটা কি, সিটা হচ্ছে স্পেসিফিক হিট পলিট্রপিক প্রসেসের ক্ষেত্রে, পলিস্টপিক প্রসেসের ক্ষেত্রে স্পেসিফিক হিট সি ইকুয়াল টু কত হয় তোমরা জানো, CV প্লাস আর বাই 1 - আলফা হয়। আলফাটা কত, আলফা হচ্ছে এই যে ভি এর মাথায় যেটা থাকবে সেটা, ভি এর মাথায় এখন কত 3 আছে, তাহলে এখানে কত হবে 3 হবে। আচ্ছা কোশ্চেনে সিবির মান কত দেওয়া আছে, 3R/2 দেওয়া আছে, প্লাস আর বাই কত হবে -2। আচ্ছা এটা করলে কত পাবো, এটা করলে দেখো তোমরা পাচ্ছ শুধু আর, তাহলে আমরা ডিকিউ ইজিকাস টু কত পাচ্ছি, ডিকিউ ইজিকাস টু আমরা পাচ্ছি RDT। ডিকিউ ইজিকাস টু কত পাচ্ছি আমরা, ডিকিউ ইজিকাস টু RDT পাচ্ছি। দেখো 1 মোল অফ আইডিয়াল গ্যাস বলেছে, আইডিয়াল মনোক্লোরিক গ্যাস। আচ্ছা RDTর জায়গায় তোমরা কি লিখতে পারো, RDTর জায়গায় আমরা যদি আদর্শ গ্যাস ইকুয়েশন, আইডিয়াল গ্যাস ইকুয়েশন ইউজ করি, তাহলে RDTর জায়গায় আমরা কি লিখতে পারি, RDTর জায়গায় তোমরা লিখতে পারো P1 P2 V2 মাইনাস P1 V1, এটা লিখতে পারি P2 V2 মাইনাস P1 V1 লিখতে পারি, ঠিক আছে, P2 V2 মাইনাস P1 V1। এবার এখানে তো আরো একটা সমীকরণ আছে, এই সমীকরণে দেখো এখানে কোনো জায়গায় আমার অ্যান্সারে কোনো জায়গায় P2 নেই, তাহলে আমার কি করতে হবে, P2টাকে তুলতে হবে। P2টাকে তুলবো কিভাবে, P2টাকে তুলবো তার জন্য ফর্মুলা দেওয়া আছে কি, P(V2)3 কনস্ট্যান্ট, তাহলে এখানে কি লিখতে পারি, P1V1(3) ইকুয়াল টু কত হবে, P2V2(3)। সেখান থেকে P2 ইকুয়াল টু কত পাচ্ছি, P2 ইকুয়াল টু পাচ্ছি আমরা P1V1(3) বাই P2(3). এটাকে যদি আমরা বসিয়ে দেয় এখানে কত পাচ্ছি, এখানে যদি বসিয়ে দেয় কি পাবো, এখানে বসালে ডিকিউ ইজিকাস টু কত পাচ্ছি, দেখো ডিকিউ ইজিকাস টু তোমরা বের করে নিতে পারো, কোনটা পাবে, ডিকিউ কত পাবে, ডিকিউ কি করে পাবে, P1V1 তোমরা কমন নেবে, P1V1 কমন নিলে উপরে কি হবে, উপরে হবে P1 স্কোয়ার, নিচে হবে V2 স্কোয়ার -1 হবে, এটা হবে আমার অ্যান্সার। তাহলে কোনটা হবে অ্যান্সার, অ্যান্সার হচ্ছে সিদ্ধাগেরটা। কিভাবে করতে হবে বলেছো, যেহেতু পলিট্রপিক প্রসেস সেহেতু ডিকি ইজিকাস টু NCDT হবে। পলিট্রপিক প্রসেসের ক্ষেত্রে সি এর মান হচ্ছে এই যে ফর্মুলা, এই ফর্মুলা বসিয়ে দেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলাটা পলিট্রপিক প্রসেসের ক্ষেত্রে। সেখানে আর ইকুয়াল টু সি ইকুয়াল টু আর পেলাম, বসিয়ে দিলাম ডিকিউ ইজিকাস টু RDT। আইডিয়াল গ্যাস ইকুয়েশন ইউজ করলে RDT ইকুয়াল টু কত হবে, RDT ইকুয়াল টু হবে P2V2 মাইনাস P1V1, কারণ তোমরা জানো PV ইজিকাস টু কত RT, তাহলে ডেরিভেটিভে ডিপিভি ইকুয়াল টু কত হবে, ডিপিভি কত হবে, ডিপিভি হবে কত, ডিপিভি হবে RDT। এই ডিপিভির জায়গায় আমরা কত লিখতে পারি, ডিপিভির জায়গায় P2V2 মাইনাস P1V1 লিখতে পারি। এখন ইকুয়েশনের সব কিছু আমার P2 নেই, অ্যান্সারে আমার P2 নেই, সেজন্য কি হবে, P2টাকে আমরা তুলতে হবে। P2কে তুলবো কিভাবে, P2কে তুলবো তার জন্য পলিট্রপিক ইকুয়েশনটা ইউজ করবো, করে এইভাবে আমরা ডিকিউ ইজিকাস টু এই অ্যান্সারটা পাবো, ঠিক আছে। এরপরে নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, a sample of hydrogen atom in its ground state is radiated with protons of কত বলেছে, protons of 10.2 electron volt energy. The radiation from the sample is absorbed by excited ionization helium. হিলিয়াম কি করছে, সেটাকে নিয়ে মানে কি হচ্ছে, হাইড্রোজেন থেকে এনার্জি নির্গত হয়েছে, সেই এনার্জিটা কি কে গ্রহণ করেছে, হিলিয়াম গ্রহণ করেছে। তাহলে কোন স্টেটমেন্টগুলো ঠিক হবে সেটা বের করতে হবে। আচ্ছা আমরা হিলিয়ামের ক্ষেত্রে এনার্জি কত হবে, এনার্জি লেভেলগুলোর এনার্জি কত হবে আমরা কিভাবে বের করবো, আমরা জানি এনার্জি ই জিজ্ঞাস টু কত হবে হিলিয়ামের ক্ষেত্রে, ইকুয়াল টু কত হবে -13.66 ইন্টু কত, ইন্টু 2 স্কোয়ার বাই কত n স্কোয়ার। টুটা কি, টুটা হচ্ছে হিলিয়ামের অ্যাটমিক নাম্বার, এটা জানো তোমরা। তাহলে ফার্স্ট কত হবে, ফার্স্টের ক্ষেত্রে কত হবে, ফার্স্টের ক্ষেত্রে কত হবে, হিলিয়ামের ফার্স্ট অরবিটের কত হবে 13.6 ইন্টু 4 বাই কত 1। সেকেন্ডটার কত হবে -13.6 ইন্টু 4 বাই 4, যেটা কত -13.6 হচ্ছে। থার্ডটার কত হবে -13.6 ইন্টু 4 বাই কত 9 হবে। ফিফথটার কত হবে -13.6 ইন্টু 4 বাই 16,
কত হচ্ছে -3.4। এখন দেখতে পাচ্ছ এই যে ডিফারেন্স এটা কত, এটা হচ্ছে 10.2 ইলেকট্রন ভোল্ট। এগুলো সব ইলেকট্রন ভোল্টে হবে, তোমরা জানো। ডিফারেন্সটা কত হচ্ছে, ডিফারেন্সটা হচ্ছে 10.2 ইলেকট্রন ভোল্ট। তাহলে তাহলে কি হবে, তাহলে এই 10.2 ইলেকট্রন ভোল্ট নিয়ে হাইড্রোজেনে কি হবে, সেকেন্ড অরবিটে ইলেকট্রন কোথায় চলে আসবে, ফোর্থ অরবিটে চলে আসবে। তাহলে এখানে কি বলেছে, হ্যাঁ প্রথমটা সেটাই বলেছে যে সেকেন্ড থেকে ফোর্থে আসবে, ফলে এটা ঠিক। আচ্ছা লাস্টেরটা দেখো, লাস্টেরটা বলেছে কি 2 থেকে 3, না 2 থেকে 3 যাবে না। আচ্ছা কতগুলি এমিশন স্পেকট্রাম হবে সেটা বের করতে বলেছে। তাহলে আমার ইলেকট্রনটা এখন কোথায় চলে গেছে, ইলেকট্রনটা এখন চলে গেছে হাইড্রোজেনের কত নম্বরে, 4 নম্বরে চলে গেছে। তাহলে কতগুলো এমিশন হতে পারে, ফর্মুলা আছে, কতগুলো এমিশন হবে, ফর্মুলা কি, ফর্মুলা একদম সহজ, n2 - n1 পুরোটা ইন্টু কত হবে, n2 - n1 +1 বাই কত হবে, 2 হবে। এই ফর্মুলা বসিয়ে দিলে আমরা কি পাবো, এমিশন স্পেকট্রাম কত হবে সেটা পেয়ে যাব। যেখানে n2 কত হবে, n2 হচ্ছে 4, কারণ 4 নম্বরে চলে গেছে, আর n1 কত গ্রাউন্ড স্টেটে আসবে। আমরা যদি বসিয়ে দেয় এখানে কত হচ্ছে বলো, 4 - 1 হচ্ছে 3, এখানে হচ্ছে 4 পুরোটা বাই 2 কত হবে 6, ছটা, ছটা হবে। ঠিক আছে, তারপরে কি বলেছে, তারপরে বলেছে স্মলেস্ট ওয়েভলেন্থ অফ হাইড্রোজেন স্পেকট্রাম ইজ অবটেন when transition taken place from 4 থেকে 3, 4 থেকে 3-এ আসলে স্মলেস্ট ওয়েভলেন্থ হবে সেটা বের করতে। দেখো 4 থেকে 3-এ হলে এনার্জি ডিফারেন্স হচ্ছে কম, অন্যদিকে 4 থেকে 1-এ আসলে এনার্জি ডিফারেন্স সবচেয়ে বেশি হয়। আমরা জানি এনার্জি ইকুয়াল টু কত, hc/ল্যামডা, সো ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/e। ফলে এনার্জি ডিফারেন্স যত বেশি হবে ল্যামডা তত কি হবে, কম হবে। ফলে আমার স্মলেস্ট ওয়েভলেন্থ পেতে গেলে কি করতে হবে, স্মলেস্ট ওয়েভলেন্থ পেতে গেলে n ইকুয়াল টু 4 থেকে কোথায় আসতে হবে, n ইকুয়াল টু 1-এ আসতে হবে। ফলে কি, ফলে আমার এই সির দাগেরটাও কি ভুল, ডির দাগেরটাও ভুল। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা, এ অ্যান্ড বি। আচ্ছা এরপরে আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন কি বলেছে দেখো, a particle is moving in xy plane according to এত এত according to এত যেখানে ওমেগা ইজ কনস্ট্যান্ট, কোন স্টেটমেন্টটা ট্রু সেটা বের করতে বলেছে। E/W ইজ এ কনস্ট্যান্ট, ই হচ্ছে আমার টোটাল এনার্জি অফ দ্য পার্টিকেল। আচ্ছা দেখি আর ইকুয়াল টু কত বলেছে এটা, তাহলে আমার আর ইকুয়াল টু তাহলে ভি ইকুয়াল টু কত হবে, দেখো ভি ইকুয়াল টু হচ্ছে -b ওমেগা cos ওমেগা টি আই ক্যাপ প্লাস বি ওমেগা, আচ্ছা সাইন ওমেগা টি আই ক্যাপ প্লাস বি ওমেগা cos ওমেগা টি জে ক্যাপ। ভেক্টর এ ইকুয়াল টু কত হচ্ছে, ভেক্টর ইকুয়াল টু বি ওমেগা স্কোয়ার cos ওমেগা টি আই ক্যাপ মাইনাস বি ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি জে ক্যাপ। তাহলে এখান থেকে আমরা দেখো, এখান থেকে কি লিখতে পারি, এটা কত হচ্ছে, এটা হচ্ছে মাইনাস অফ ওমেগা স্কোয়ার আর, ফলে দেখো এটা এসএইচএম এর ফর্মুলা ফলো করছে, এসএইচএম এর ফর্মুলা ফলো করছে। আমার টোটাল এনার্জি বের করতে বলেছে, টোটাল এনার্জি কত হবে, আচ্ছা টোটাল এনার্জি বের করতে বলেছে। আচ্ছা আমরা ধরে নিচ্ছি শুধু কাইনেটিক এনার্জি বের করব, আমরা জানি এসএইচএম এর যেহেতু দেখো আমাকে কি বের করতে বলেছে, আচ্ছা আমাকে কি বের করতে বলেছে, এখানে আমাকে বের করতে দিয়েছে প্রথমে এনার্জি, ই ই বের করতে দিয়েছে। ই ইকুয়াল টু কত হবে, টোটাল এনার্জি ই, আমার শুধু ধরছি কাইনেটিক এনার্জি আর যেতে কাইনেটিক এনার্জি থাকলে কত হবে, হাফ এম ভি স্কোয়ার আছে, পড়েছে এনার্জি কত কিছু বলেনি, হাফ এম ভি স্কোয়ার আছে। তাহলে হাফ এম ভি স্কোয়ার যদি হয়, ভি এর মান যদি বসাই কত হবে বলো, ভি এর মান বসালে হাফ এম যদি বসাই কত হবে, বি স্কোয়ার ওমেগা স্কোয়ার চলে আসছে। সেখানে E/W কত হচ্ছে, E/W হচ্ছে হাফ এম বি স্কোয়ার ডাব্লু। এবং দেখো এমটা কনস্ট্যান্ট, বিও কনস্ট্যান্ট, ওমেগা কনস্ট্যান্ট, তাহলে E/বিও কি হবে, এই E/W কি হবে, E/W হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে প্রথমটা ঠিক আছে। ট্র্যাজেক্টরি অফ দ্য পার্টিকেল ইন এক্স ওয়াই প্লেন ইজ সার্কেল, সার্কেল বের করতে বলেছি। কিভাবে বের করবো দেখো, আমরা এটাকে কি ধরতে পারি, আর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ আকারে লিখতে পারি। তাহলে আমার এক্স ইকুয়াল টু কত হচ্ছে, এক্স ইকুয়াল টু বি কস ওমেগা টি, ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে বি সাইন ওমেগা টি আসছে,
এখানে তোমার বলতেই পারছো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে। তো এটা কি কার, এটা ট্র্যাজেক্টরি জানো, এটা ট্র্যাজেক্টরি হচ্ছে সার্কেলের, ফলে এটাও ঠিক আছে। আচ্ছা সির দাগেরটা বলেছে এ এক্স এ ওয়াই প্লেনের ট্র্যাজেক্টরি অফ দ্য পার্টিকেল, এ ওয়াই ইলিপস হবে, এ ওয়াই এবং এক্স ওয়াই ইলিপস হবে। কি করে বের করবো দেখো, এ এক্স এ ওয়াই এটাকে আমরা কত লিখতে পারি, এই যে এটাকে আমরা লিখতে পারি এ এক্স, এটাকে আমরা লিখতে পারি এ ওয়াই। আর দেখতে পাচ্ছ আগেরটার মতনই এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার করলে কত হবে, তোমরা নিজেই বলতে পারো, এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার কত হবে, এ স্কোয়ার কত হবে, বি স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 হবে। এটাও কার সমীকরণ, এটাও সার্কেলের সমীকরণ, এটাও কার সমীকরণ, সার্কেল। ফলে ইলিপস হচ্ছে না, ফলে এটা কাটা। ডির দাগেরটা বলেছে কি এ ডট ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ভি, ও এ ডট ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ভি কোথা থেকে পাবো দেখো, এখানে এখানে ভেক্টর এ ইকুয়াল টু আছে, এ ডট করতে গেলে কি হবে, ডেরিভেটিভ করতে হবে। এই ডেরিভেটিভ করলে কত হবে, এ ডট মানে কত হবে ডিএ বাই ডিটি, ডিএ বাই ডিটি কত হচ্ছে বলো, ডিএ বাই ডিটি হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার ডিআর বাই ডিটি, ডিআর বাই ডিটি মানে ভেক্টর ভি। তাহলে আমার এ ডট হচ্ছে কত, মাইনাস ওমে স্কোয়ার ভেক্টর ভি, কিন্তু এখানে শুধু ওমে স্কোয়ার ভেক্টর ভি বলেছে, তাহলে এটাও কি হবে, এটাও ভুল আছে। ঠিক আছে, বুঝতে পারলে কিভাবে হলো। এরপরে আমরা পরের কোশ্চেনে চলে যাবো। পরের কোশ্চেন কি বের করতে বলেছে দেখো, হেমিস্ফিয়ার দিয়েছে রেডিয়াস r is placed in uniform electricity so that its axis is parallel to the field, which of the following statement flux to the curved surface of the hemisphere is 4 pi r square। মনে রাখবে এখান থেকে যতটা ঢুকছে ফ্লাক্স বাইরে এই যে কার্ভ সারফেস থেকে ততটাই বের হচ্ছে। কতটা ঢুকছে এখান থেকে, এবি তল থেকে কতটা ঢুকছে, আমরা জানি কি ফ্লাক্স ফাই হচ্ছে বি ডট ই ডট ডিএস, ই আর ডিএস কত, এবি এর ক্ষেত্রফল, এবি এর ক্ষেত্রফল কত হবে পাই আর এস। তাহলে এই পরিমাণ হচ্ছে ঢুকছে, তাহলে বার হচ্ছেও কত, বার হচ্ছে ই পাই আর স্কোয়ার। তাহলে ফ্লাক্স টু দ্য কার্ভ অফ হেমিস্ফিয়ার ইজ পাই আর স্কোয়ার, এটাও ঠিক। আচ্ছা কার্ভ টু দ্য সার্কুলার সার্ফেস, এটাও ঠিক। তার টোটাল ফ্লাক্স ইনক্লোজড ইজ জিরো, হ্যাঁ কারণ যতটা ঢুকছে ততটাই কি হচ্ছে বাইরে চলে যাচ্ছে, তাহলে টোটাল ফ্লাক্স কত হবে, জিরো হবে। ওয়ার্ক ডান ইন মুভিং এ পয়েন্ট ফ্রম পয়েন্ট চার্জ কিউ ফ্রম এ টু বি ভায়া দা বা এ বি সি ডিপেন্ডস আপন আর। আচ্ছা মানে ওয়ার্ক ডানটা আর এর উপরে ডিপেন্ড করছে, সেটা কিভাবে বুঝবো দেখো, তোমরা এখানে ছবিটা দেখো, ছবি দেখলে বুঝতে পারবে যে ইলেকট্রিক ফিল্ড ই এ বি তলটাকে পারপেন্ডিকুলারি কি করছে, বাইসেক্ট করছে 90 ডিগ্রি। এবার তোমরা জানো যেহেতু পারপেন্ডিকুলার ইলেকট্রিক ফিল্ড তলের সঙ্গে পারপেন্ডিকুলার, ফলে কি হবে এবিটা কি, এবি যে তলটা, এবি তলটা এটা কি ইকুইপোটেনশিয়াল সারফেস, এটা কি হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস হচ্ছে, ইকুইপোটেনশিয়াল সারফেস, ইকুইপোটেনশিয়াল সারফেস হচ্ছে। যে কেন হচ্ছে, যেহেতু ইলেকট্রিক ফিল্ড এই তলের সঙ্গে কত করেছে 90 ডিগ্রি করেছে, ফলে এটা কি ইকুইপোটেনশিয়াল সারফেস। আমরা জানি ইকুইপোটেনশিয়াল সারফেসের উপর থাকা যে কোনো দুটি বিন্দুর মধ্যে ওয়ার্ক ডানটা কি পাথের উপর নির্ভর করে না, কিন্তু এখানে কি বলছে, এখানে করছে ডিপেন্ড করছে, ফলে কি হবে, এটা কি হবে ভুল। ঠিক আছে, কেন ভুল বুঝতে পেরেছো, কারণ এবি হচ্ছে ইকুইপোটেনশিয়াল, এবি বিন্দুর ইকুইপোটেনশিয়াল সারফেসের উপরে রয়েছে, সেজন্য কি হবে, সেজন্য ওয়ার্ক ডানটা পাথের উপর নির্ভর করবে না। আচ্ছা চলো এবার নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, টু ওয়্যার এ অ্যান্ড বি অফ সেম লেন্থ বলেছে, মেড অফ সেম ম্যাটেরিয়াল বলেছে, ঠিক আছে সেম ম্যাটেরিয়াল বলেছে। লোড ভার্সেস ইলংগেশনের রেখাচিত্র দিয়েছে, কোনটা হয়েছে, দ্য ক্রস সেকশন এরিয়া কার ক্রস সেকশন সেটা বেশি বের করতে বলেছে, ইয়ং মডুলাস কার কেমন সেটা বের করতে বলেছে। আচ্ছা এইগুলো বলেছে, ঠিক আছে কি করে বের করবো দেখো, কি করে বের করবো, সেম ম্যাটেরিয়াল বলেছে মানে কি ইয়ং মডুলাস কি হবে, সেম হবে, তাহলে ইয়ং মডুলাস অফ এ ইকুয়াল টু কি হবে, ইয়ং মডুলাস অফ বি। বির দাগেরটা কাটা হয়ে যাচ্ছে, ডির দাগেরটা ঠিক হয়ে যাচ্ছে। ক্রস সেকশন এরিয়া কার বেশি হবে সেটা বের করতে হবে। আমরা জানি ওয়াই ইকুয়াল টু ইয়ং মডুলাস, আজকেই করিয়েছি তোমাদের একটা ইয়ং মডুলাস ওয়াই ইকুয়াল টু কি এফ ইন্টু লেন্থ, লেন্থটাও কত বলেছে সেম লেন্থ, লেন্থ আমরা এল ধরে নিচ্ছি, এফ এল পুরোটা বাই কত হবে ক্রস সেকশন এরিয়া এ ইন্টু কি ইন্টু ইলংগেশন এক্স। সো এখান থেকে আমরা লিখতে পারি কি এফ বাই এক্স
ইকুয়াল টু কি, এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি, সো এখান থেকে লিখতে পাচ্ছি এ ইকুয়াল টু কত, এখান থেকে লিখতে পাচ্ছি এ ইকুয়াল টু এফ বাই এক্স এল বাই ওয়াই, যার ভেতরে এল বাই ওয়াইটা কি কনস্ট্যান্ট, এল বাই ওয়াইটা হচ্ছে কনস্ট্যান্ট। ও তোমরা গুলিয়ে ফেলতে পারো যে এখানে এ বলছে আবার এ বলছে, এটাকে এ না বলে আমরা এরিয়া স্মল এরিয়া প্রকাশ করছি, এরিয়াটাকে আমরা স্মল এ দিয়ে প্রকাশ করি যাতে তোমাদের গুলিয়ে না যায়, সেই জন্য আমরা কি এরিয়াটাকে আমরা কি স্মল এ দিয়ে প্রকাশ করছি। ঠিক আছে, তাহলে স্মল এ ইকুয়াল টু কত, এফ বাই এক্স এল বাই ওয়াই, তার মধ্যে এল বাই ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট। আর এফ বাই এক্সটা কি, এফ বাই এক্স তোমরা জানো, এফ বাই এক্সটা কি, এই যে লেখচিত্র, এই লেখচিত্রে কি স্লোপ, লেখচিত্রের স্লোপটা কি এফ বাই এক্স, তাহলে এখান থেকে এই ইকুয়াল টু কি লিখতে পারি, ট্যান থিটা ইন্টু কত ও এল বাই ও। এবার তোমরা বলো কোন স্লোপটা বেশি, এ এর ক্ষেত্রে স্লোপ বেশি না বি এর ক্ষেত্রে স্লোপ বেশি, এ এর ক্ষেত্রে থিটা 1 ধরছি স্লোপ এই অ্যাঙ্গেল, আর বি এর ক্ষেত্রে থিটা 2 বলছি। তাহলে স্লোপটা কার ক্ষেত্রে বেশি, এ এর ক্ষেত্রে বেশি, যেহেতু এর ক্ষেত্রে স্লোপটা বেশি তাহলে কি হবে, এরিয়াটা কার বেশি হবে, তাহলে এরিয়া অফ এ কি হবে, এরিয়া অফ এ ইজ গ্রেটার দেন কি হবে, এরিয়া অফ বি। কারণ কি, যেহেতু কি হয়েছে, যেহেতু ফোর্স ভার্সেস ইলংগেশনের যে কার্ভ তার স্লোপটা কি এ এর ক্ষেত্রে বেশি, তাহলে কোনটা এটার উত্তর হবে, এটার উত্তর হবে ক্রস সেকশন অফ এরিয়া এ ইজ গ্রেটার দেন দ্যাট অফ বি, এটা হবে এর অ্যান্সার। তাহলে আমার সির দাগেরটা কি হবে, সির দাগেরটা ভুল। ঠিক আছে, এর বলে আমরা পরের কোশ্চেনে চলে, পরের কোশ্চেনে কি বলেছে দেখো, টু ইনফাইনাইট লাইন চার্জ প্যারালাল টু ইচ আদার আর মুভ উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি ভি is in the same direction as shown in the figure. The separation between the two is d. The magnetic attraction balance the electric repulsion when, আচ্ছা এই দুটো লাইন চার্জ যাচ্ছে, ঠিক আছে, তাহলে অ্যাট্রাকশন ম্যাগনেটিক কি করে, যেহেতু দেখো দুটো একই দিকে যাচ্ছে ফলে কি হবে, ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে ফোর্সটা হবে সেটা কি করে পরস্পরকে আকর্ষণ করবে, অন্যদিকে যেহেতু একই চার্জ বলেছে ইলেকট্রিক ফিল্ডের জন্য যে ফোর্সটা সেটা কি করে পরস্পরকে বিকর্ষণ করবে। আমাকে বলেছে কখন কত ভেলোসিটি নিয়ে গেলে আমাকে কি বলেছে, যে ইলেকট্রিক ফিল্ডের জন্য যে ফোর্স ম্যাগনেটিক ফিল্ডের জন্য ফোর্সকে কি করবে, ক্যান্সেল করবে। তার জন্য কি করবো, তার জন্য আমরা দেখো এখানে একটা ছোট্ট বানা লেন্থ নেব ল্যামডা, এল দৈর্ঘ্যের একটা লেন্থ নেব, আর ইউনিট লেন্থে আমরা চার্জ কত দেবো, ল্যামডা দেবো। তাহলে এর লেন্থে আমার চার্জ কত, এর লেন্থে আমার চার্জ হচ্ছে ল্যামডা, আচ্ছা এটা হচ্ছে এর লেন্থের চার্জ। আচ্ছা তোমরা জানো যে লাইন সোর্সের জন্য কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে, লাইন সোর্সের জন্য কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হয় বলো, লাইন সোর্সের জন্য, এই যে এই লাইন সোর্সটার জন্য এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে তোমরা বলো, তোমরা জানো ইলেকট্রিক ফিল্ড কত হয়, তোমরা জানো ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু হয় 1/4πε0 2 ল্যামডা বাই ডিস্টেন্স কত বলেছে টি। ঠিক আছে, এইটা হচ্ছে লাইন সোর্সের জন্য ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা এখানে আমি কতটা লেন্থ নিয়েছি, আমরা এর লেন্থ নিয়েছি, যার এর লেন্থ নিয়েছি যাতে আধান কত আছে, যাতে আধান কিউ ইকুয়াল টু ল্যামডা এল আছে, তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু এটা এই কিউ চার্জের উপর কত ফোর্স করবে, সেই ফোর্সটা কত হবে, সেই ফোর্সটাই হবে এফ ই, কত হবে সেটা, সেটা হবে কিউ ইন্টু ই, কত হবে সে কিউ ইন্টু ই, সে কিউ ইন্টু ই হবে কিউটা কত, এল ল্যামডা ইন্টু 2 ল্যামডা বাই 4πε0 ইন্টু টি। আর ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে ফোর্স সেটা জানো, দুটো কারেন্ট ক্যারিং লুপের জন্য, দুটো কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ফোর্স কত হয়, μ0/4π2I1I2/d ইন্টু কত লেন্থ এল, এল লেন্থের হচ্ছে ইন্টু এল, এই দেখো এল এল কেটে যাচ্ছে, 4π4π কেটে যাচ্ছে, ডি ডি কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, তাহলে ওপরে হচ্ছে ল্যামডা স্কোয়ার পুরোটা বাই কত μ0/0 ইকুয়াল কত I1I2, I1I2 কত পাবো, এক্ষেত্রে I1I2 কি হবে, সেম হবে, আমরা জানি কি I1I2 কত হয় চার্জ,
আমরা জানি কি I1 I2 টি, আমরা জানি চার্জ কিউ ইজিগাস টু আই টি, তাহলে কারেন্ট আই ইজিগাস টু কত কিউ বাই টি হবে। কিউ মানে কত হবে, কিউ মানে হচ্ছে ল্যামডা এল বাই টি। আচ্ছা, এল বাই টিটাকে আমরা কি লিখতে পারি, ভেলোসিটি লিখতে পারি। তাহলে আমার I1 I2 কত হচ্ছে ল্যামডা ইন্টু ভি। এটা যদি আমরা বসিয়ে দেই কত হবে, এটা যদি এখানে বসিয়ে দেই কত হচ্ছে বলো, ল্যামডা স্কোয়ার মিউ জিরো এপসিলন জিরো ইকুয়াল টু কত হচ্ছে ল্যামডা স্কোয়ার ভি স্কোয়ার। ল্যামডা ল্যামডা কেটে গেল। আর তোমরা ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে পড়েছো 1/μ0 ε0 মানেই কত সি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, সি স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার। সো ভি ইকুয়াল টু কত হবে, সি হবে। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে, এটার অ্যান্সার হবে ভি ইকুয়াল টু সি। বুঝতে পেরেছো কি করে হয়েছে, খুব ভালো অঙ্ক এটা। এরপরে আমরা পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, ইলেকট্রিক পোটেনশিয়াল অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড ডাইরেক্টেড parallel to x-axis is shown in the figure. Choose the plot of electric field strength. Electric field strength এর প্লট করতে হবে। দেখো প্রথমে কি করে করবো, আমরা জানি কি ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু কত হয় মাইনাস ডিভি বাই ডিএক্স। এটা ডিভি বাই ডিএক্স কি হবে, ডিভি বাই ডিএক্স হবে কি এই যে কাপটা দেওয়া আছে তার কি স্লোপ হবে। এবার দেখো আমি যে প্রথম যেটা আছে এই অংশটার জন্য স্লোপটা কি হচ্ছে, স্লোপটা থিটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি কম, থিটা ইজ 90 ডিগ্রি ফার্স্ট কেসে। থিটা কি হচ্ছে, থিটা হচ্ছে 90 ডিগ্রি থেকে কম। থিটা 90 ডিগ্রি থেকে কম মানে ডিবি ডিএক্স কি হবে, ডিবি ডিএক্স হবে পজিটিভ। আচ্ছা ডিবি ডিএ পজিটিভ হয়, ই কি হবে, ই হবে নেগেটিভ। আচ্ছা তার পরের অংশ যেটা আছে, তার পরের যে অংশটা আছে সেই অংশে কি হবে, পরের অংশের ক্ষেত্রে থিটা আছে, থিটা হচ্ছে 0। তাহলে ডিবি ডিএক্স কত, স্লোপ কত, স্লোপ নেই। স্লোপ নেই মানে ই কত হবে, ই হবে 0। আচ্ছা তারপরের অংশটার ক্ষেত্রে বলো, তারপরের অংশটার ক্ষেত্রে কি হচ্ছে, স্লোপটা কত হচ্ছে দেখো, থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি। থিটা গ্রেটার দেন 90 মানে কি হবে, ডিবি ডিএক্স কি হবে, স্লোপটা কি হবে, স্লোপটা নেগেটিভ হবে। আর স্লোপ যদি নেগেটিভ হয় ই কি হবে, ই হবে পজিটিভ। তাহলে আমরা দেখবো কোনটা আছে, দেখো দেখো না একটাই অ্যান্সার আছে, এই হচ্ছে প্রথমটাই কি স্লোপ হচ্ছে নেগেটিভ, এই ই নেগেটিভ, ই নেগেটিভ, তারপরে কি আছে, তারপরে মাঝখানের অংশে শূন্য, তারপরে কি আছে পজিটিভ আছে। তাহলে কোনটা অ্যান্সার হবে, এর দাগেরটা অ্যান্সার। কিভাবে হয়েছে বুঝতে পেরেছো। আর ভ্যালু কি করে বের করবে, ভ্যালু তোমরা বের করতেই পারবে। কিভাবে বের করতে পারবে, ডিভিডিএক্স এর ভ্যালু কি করে তোমরা বের করতে পারবে ছবি থেকে, এখান থেকে দেখো প্রথমটা আমি করে দিচ্ছি। দেখো ডিভি, ডিভি কত, ডিভি হচ্ছে এইটুখানে, এটা কত 10, 10 ডিবি। আর ডিএক্স কত, ডিএক্স হচ্ছে আমার 2, 10/2, তাহলে কত হবে 10/2 মানে হচ্ছে 5 হবে, তাহলে -5 হবে। ঠিক আছে, এইভাবে তোমরা বের করে নিতে পারবে। এইটা হবে আমার অ্যান্সার, এর দাগে একটা অ্যান্সার হবে। বাকিটা আমি আর করছি না। এরপরে পরের অঙ্কে, a straight wire is placed in a magnetic field that varies with distance x from origin as at. straight wire ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা আছে। আচ্ছা এন্ড অফ দ্য ওয়্যার আর এট এ কোথায় কোথায় আছে এন্ড, একটা এন্ড আছে a,0-তে, আর একটা এন্ড আছে কত 2a,0-তে। আমি ধরছি কারেন্ট এদিকে যাচ্ছে, হাই পরিমাণে কারেন্ট যাচ্ছে। এই একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা আছে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা আছে কে ক্যাপ বরাবর, মানে কি বাইরের দিকে, বাইরের দিকে একটা ম্যাগনেটিক ফিল্ড রাখা আছে। বি ইকুয়াল টু কত, b0 2 - x/a কে ক্যাপ। তাহলে আমাকে বের করতে পারে যে ফোর্স, আমরা একটু আগেই জানি ফোর্সের ফর্মুলা কি, ভেক্টর বি ইজিগাস টু কত হবে, ভেক্টর বি ইজিগাস টু ইন্টিগ্রেশন আই ডিএল ক্রস বি, এই হচ্ছে ফোর্সের ভ্যালু। আচ্ছা এখানে যদি আমরা ফ্লেমিং এর বামস্ত নিয়ম ইউজ করি তাহলে আমরা পাবো কি, ফোর্সটা কোন দিকে ক্রিয়া করবে, ফোর্সটা নিচের দিকে ক্রিয়া করবে। ঠিক আছে, ফোর্সটা নিচের দিকে ক্রিয়া করছে। এবার ফোর্সটা যদি নিচের দিকে ক্রিয়া করে তাহলে কি হবে, নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর, তাহলে কি হবে ফোর্সের ইকুয়েশনে একটা মাইনাস আসবে। ঠিক আছে, এখানে মাইনাসও একটা অপশনে আছে, সেটা হচ্ছে সি। উত্তর কোনটা হবে, সি হবে। ঠিক আছে, কিন্তু দেখো এখানে কারেন্টের ডাইরেকশন দেওয়া নেই, ফলে কারেন্ট আমি এইদিকে ধরেছি বলে আমাদের এটা হয়েছে। যদি কারেন্ট উল্টো দিকে ধরতাম তাহলে অ্যান্সার উল্টো আসতো। ঠিক আছে,
অ্যান্সারটা আমি বের করে দিচ্ছি, তাও এভাবে ধরেই বের করে দিচ্ছি। কিভাবে হবে দেখো, তাহলে এফ এর যদি আমি শুধু মান নেই, এফ এর মান নিলে কত হবে, এখানে ক্ষুদ্র অংশ কি নিলাম, ডিএল নিলাম। আচ্ছা আইটা কত আছে, আই আছে, আচ্ছা ডিএল নিয়েছি। আর ম্যাগনেটিক ফিল্ড বি, শুধু মান নেব, ম্যাগনেটিক ফিল্ডের মান কত হবে, বি জিরো টু মাইনাস এল বাই এ ইন্টিগ্রেশন, কোথা থেকে কোথায় ইন্টিগ্রেশন হবে, এ থেকে কত হবে, টু এ তে হবে, ইকুয়াল টু আই কনস্ট্যান্ট বাইরে আসলো, বি জিরো কনস্ট্যান্ট বাইরে আসলো, প্রথমে কত হবে, টু এর ইন্টিগ্রেশন করলে হবে টুয়েলভ হবে, তারপরেরটা কত হবে, তারপরেরটা হবে এল স্কোয়ার বাই টু এ হবে। ঠিক আছে, ইন্টিগ্রেশনের লিমিট কত থেকে কত, ইন্টিগ্রেশনের লিমিট এ থেকে টু এ হবে। এই যদি আমি লিমিট বসিয়ে দিই, আই বি জিরো কত হবে বলো, এটা টু ইন্টু টু এ মাইনাস এ মানে শুধু এ হবে, মাইনাস অফ এটা কত হবে, ফোর এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে কত, থ্রি এ বাই টু হবে। এটা করলে কত হচ্ছে, এটা করলে দেখো কত হচ্ছে, এটা করলে হচ্ছে আমার আই বি জিরো এ বাই টু, এফ এর মান হচ্ছে এটা। আর এফ এর ডাইরেকশনটা কোন দিকে, ডাইরেকশন কোন দিকে, ডাইরেকশন হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তাহলে যেটা দেওয়া আছে তার সঙ্গে যদি আমি কল্পনা করি, তাহলে আমার ভেক্টর রূপটা কি হবে, ভেক্টর রূপটা কত হবে, এফ এর ভেক্টর রূপ কত হবে, মাইনাস জে ক্যাপ অফ আই বি জিরো এ বাই টু। শুধু যদি আমরা তুলনা করি যেটা দেওয়া আছে তার সঙ্গে, তাহলে আমার কে এর মান কত পাচ্ছি, কে এর মান পাচ্ছি মাইনাস ওয়ান, কিন্তু এখানে কোশ্চেনে মনে রাখবে কারেন্টের ডাইরেকশন দেওয়া নেই, ফলে এখানে ওয়ানও অ্যান্সার হতে পারে। যদি কারেন্টের ডাইরেকশন আমরা উল্টো নেই তাহলে আমার অ্যান্সারটা ওয়ানও হতে পারে। ঠিক আছে, কি বলেছি বুঝতে পেরেছো? আর এই ফোর্সের ডাইরেকশন কিভাবে নির্ণয় করবে, ফোর্সের ডাইরেকশন নিউজ করা, ডাইরেকশন বের করা যাবে আমরা ফ্লেমিং এর বামহস্ত নিয়মের সাহায্যে। এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেন বলেছে 27 drop of mercury close to from a big drop, what is the relative increase of surface energy। মানে কি হচ্ছে, 27টা ড্রপ কি হচ্ছে, 27টা ড্রপ নিলে একটা বড় ড্রপ তৈরি করছে, তাহলে হচ্ছে সারফেস এনার্জি এর ডিক্রিজ কত হবে। আমরা জানি সারফেস এনার্জি ইজ প্রপোর্শনাল টু কি হবে, আমরা জানি সারফেস এনার্জি ইজ প্রপোর্শনাল টু এরিয়া। আচ্ছা যদি তাহলে যখন আমার 27টি ড্রপ ছিল তখন কি হবে, যখন 27টি ড্রপ, ফার্স্ট কেস, ফার্স্ট কেসে সারফেস এনার্জি কত, সাম কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, 27 ইন্টু এরিয়া কত, 4 পাই এ স্কোয়ার। সেকেন্ড কেসে কত হবে, সেকেন্ড কেসে সারফেস এনার্জি কত হবে, সাম কনস্ট্যান্ট ইন্টু বড় হচ্ছে 4 পাই ক্যাপিটাল এস। আচ্ছা স্মল আর ক্যাপিটাল এর মধ্যে সম্পর্ক কি করে পাবো আমরা, যদি ভলিউম ইকুয়াল করে দেয় তাহলে পেয়ে যাবো কত হবে, 27 ইন্টু 4/3 পাই এ কিউ ইকুয়াল টু কত, 4/3 পাই ক্যাপিটাল এ কিউ, মানে ক্যাপিটাল এ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, 3 পাচ্ছি। সো এখান থেকে আমরা কত লিখতে পাচ্ছি, এখান থেকে লিখতে পাচ্ছি কে ইন্টু 9 ইন্টু 4 পাই স্কোয়ার। আমাকে কি বের করতে বলেছি, আপেক্ষিক বৃদ্ধি বের করতে হচ্ছে, রিলেটিভ ইনক্রিজ, মানে এস ই টু মাইনাস এস ই ওয়ান বাই কত, এস ই ওয়ান কত হবে তোমরা বলো, এখানে 9 পড়ে আছে, এখানে 27 পড়ে আছে, নিচে হচ্ছে 27, তাহলে মাইনাস 18/27, তাহলে কত, -2/3 হবে এটার অ্যান্সার, -2/3 হবে এটার অ্যান্সার। এরপরে আমরা পরের কোশ্চেনে চলে যাই। কি আছে, 3 concentric metallic shell A B C of radius এত have surface charge density প্লাস সিগমা মাইনাস সিগমা এত পোটেনশিয়াল, বি তে আমাকে পোটেনশিয়াল বের করতে দিয়েছে। আচ্ছা সি তে চার্জ কত, কিউ সি কত, কিউ সি 4 পাই সি স্কোয়ার সিগমা। আচ্ছা বি তে কত চার্জ, কিউ বি কত হচ্ছে 4 পাই বি স্কোয়ার মাইনাস সিগমা, তাহলে এটা মাইনাস হবে। আর এতে কত, এতে কত, কিউ এ কত,
কিউ এ হচ্ছে 4 পাই স্কোয়ার সিগমা, এটা হচ্ছে চার্জ। পোটেনশিয়াল অ্যাট বি কার জন্য হবে? এ এর জন্য হবে, বি নিজের জন্য হবে, সির চিহ্ন আছে। এর জন্য কত হবে? এর জন্য হবে 1/4πε0 কিউ এ বাই ডিস্টেন্স। ডিস্টেন্স কত? সেন্টার থেকে ডিস্টেন্স বি স্কোয়ার। এটা হচ্ছে আমার কার জন্য পেয়েছি? এ এর চার্জের জন্য। প্লাস বি এর চার্জের জন্য কত হবে? 1/4πε0 কিউ বি ইন্টু কত হবে? বি স্কোয়ার হবে। সি এর জন্য কি হবে? 1/4πε। দেখো সি এর জন্য বি যেটা, সেটা হচ্ছে ভিতরে। আমি একটু আগেই বলেছি ভিতরে হলে কি হবে? সারফেসে যেটা ভিতরে সেটা। তাহলে এক্ষেত্রে কত হবে? এক্ষেত্রে সি এর সারফেসে যেটা পোটেনশিয়াল হয়, সি এর সারফেসে কত হয়? কিউ সি বাই সি স্কোয়ার। এবার যদি ভ্যালু বসিয়ে দেয় কিউ এ, কিউ বি, কিউ সি এর কত পাবো দেখো? ও সব 4/4 কেটে যাচ্ছে। প্রথমটা কত হচ্ছে? প্রথমটা হচ্ছে এ স্কোয়ার সিগমা বাই বি স্কোয়ার মাইনাস মাইনাস, তারপর একটা কথা হচ্ছে মাইনাস, ও ভুল করেছি আমরা, পোটেনশিয়ালের ফর্মুলা স্কোয়ার হয় না, শুধু ডিস্টেন্স হয়। তাহলে কিউ বাই বি হবে এটা। পোটেনশিয়াল ফর্মুলা তোমরা জান 1/4 না, কিউ বাই আর হয়। ঠিক আছে, তাহলে কত হবে দেখো? তাহলে কত হবে? এটা হলো প্রথমটা। দ্বিতীয়টাই কত হবে? দ্বিতীয়টাই দেখো, যদি আমরা কিউবি এর মান বসিয়ে দিই কত হচ্ছে? কিউবি এর মান বসিয়ে দিলে বি সিগমা হচ্ছে। আর তৃতীয়টায় যদি বসিয়ে দিই তাহলে কত হচ্ছে? সি সিগমা হচ্ছে। তাহলে যদি আমি সিগমা আর এপসালন জিরো পড়ে থাকছে, প্রত্যেকটা একটা করে এপসালন জিরো পড়ে থাকছে। তাহলে আমরা সিগমা বা এপসালন জিরো যদি কমন নেই তাহলে কত হচ্ছে? এ স্কোয়ার বাই বি মাইনাস বি প্লাস সি। এটা হচ্ছে বিতে পোটেনশিয়াল। ঠিক আছে, কিভাবে হলো বুঝতে পেরেছো? মনে রাখবে যে ভিতরে যদি পোটেনশিয়াল বের করতে দেয় তাহলে সারফেসে যে সলিড স্ফিয়ারের ক্ষেত্রে সলিড স্ফিয়ার না, এমনি স্ফিয়ারের ক্ষেত্রে, কন্ডাক্টিং স্ফিয়ারের ক্ষেত্রে সারফেসে যেটা পোটেনশিয়াল হয় তার ভিতরেও পোটেনশিয়ালটা সমান হয়। কারণ কি? কারণ হচ্ছে কন্ডাক্টিং স্ফিয়ারের ভিতরে ইলেকট্রিক ফিল্ড কত হয়? ইলেকট্রিক ফিল্ড 0 হয়। আচ্ছা, এরপরে আমরা পরেরটাই চলে। পরেরটা কি বলেছে দেখো? ইলেকট্রন রিভলভস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন এ circular path with angular momentum a. A uniform magnetic B is applied perpendicular to the plane of its orbit. If the electron experiences a torque tau, then আচ্ছা, একটা ইলেকট্রন কি হচ্ছে? ঘুরছে, সার্কুলার অরবিটে ঘুরছে। ঠিক আছে, তাহলে ফোর্সের ডাইরেকশন হচ্ছে এদিকে ফোর্স, ঠিক আছে, এদিকে হচ্ছে ভেক্টর আর, এদিকে হচ্ছে ওর অ্যাঙ্গুলার ভেলোসিটি ভি। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোন দিকে হবে? অ্যাঙ্গুলার মোমেন্টাম বাইরের দিকে হবে। ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার টু প্লেন আছে, যেহেতু ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, তাহলে টর্ক কত হবে? এক্ষেত্রে ইলেকট্রন যদি ঘোরে, ইলেকট্রনের হবে টর্ক কত হবে? ইলেকট্রনের হবে টর্ক হবে 0। যেহেতু ইলেকট্রনের হবে টর্ক 0, সেহেতু এল ডট টাও এর মান কত হবে? 0 হবে। এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার সি। ঠিক আছে, যেহেতু কি হবে এক্ষেত্রে টর্কের মান কত হয়? এক্ষেত্রে টর্কের মান আমার 0 হয়। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো? এ গল্ফ বল অফ মাস এম, of mass 50 gram placed on a tee is stuck to a golf club. The speed of the golf ball as it leaves the tee, মানে কি আছে? একটা টিতে একটা গল্ফ বল আছে, একে মারা হলো। ঠিক আছে, গল্ফ বলের মাস কত? 50 গ্রাম। আচ্ছা, যখন মারা হলো, ইট লিভস উইথ দ্য টি, কত ভেলোসিটি? এর ভেলোসিটি কত হলো? এর ভেলোসিটি হলো হচ্ছে আমার 100 মিটার পার সেকেন্ড। দ্য টাইম অফ কন্ট্যাক্ট টাইম টি কত বলেছে? 0.02 সেকেন্ড। ইফ দ্য ফোর্স ডিক্রিজেস জুড়ো লিনিয়ারলি, আচ্ছা ফোর্স লিনিয়ারলি কি হচ্ছে? ডিক্রিজ করছে।
দেন দ্য ফোর্স অ্যাট দ্য বিগিনিং আমরা ধরলাম লেট ফোর্স এফ, এটা ইনিশিয়াল ফোর্স হচ্ছে কত, ইনিশিয়াল ফোর্স হচ্ছে আমার লেট ইনিশিয়াল ফোর্স হচ্ছে এফ, ফাইনাল ফোর্স কত, ফাইনাল হচ্ছে 0, অ্যাভারেজ কত হবে, অ্যাভারেজ হচ্ছে এফ প্লাস 0/2, এটা হচ্ছে আমার অ্যাভারেজ ফোর্স। তাহলে মোমেন্টাম কত হবে, অ্যাভারেজ ফোর্স ইন্টু টাইম ইকুয়াল টু হচ্ছে মোমেন্টাম। বুঝতে পারছি, তাহলে এখানে এফ ইকুয়াল টু কত হচ্ছে 2p/t, মোমেন্টাম কত 2, এম কত বলেছে 500 বাই কত 1000 ইন্টু ভি কত বলেছে, ভি বলেছে 100, কত টাইম টাইম বলেছে 0.02, কত হবে দেখো 0.000000 কেটে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা 2 ইন্টু 5 পুরোটা বাই 2 ইন্টু 100, 2 কেটে যায়, তাহলে কত 500 নিউটন। এটা অ্যান্সার কত হবে 500 নিউটন, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, লাস্ট কোশ্চেন আমাদের কি বলেছে দেখো, এটা সবচেয়ে সহজ কোশ্চেন এটা। In a closed circuit there is only a coil of inductance L, a distance 100. The coil is situated in a magnetic field. All of a sudden link with the changes এত, phi চেঞ্জ করছে কত, phi চেঞ্জ হয়েছে কত 5 ওয়েবার, মানে ডেল্টা phi হচ্ছে আমার 5 ওয়েবার। আচ্ছা রেজিস্ট্যান্স কত বলেছে 100 ওহম, আর ইন্ডাক্টেন্স এল বলেছে। আমাকে কি বের করতে হবে, দ্য অ্যামাউন্ট অফ চার্জ উইল বি ফ্লো ইন দ্য সার্কিট। তোমরা জানো ফর্মুলা যে অ্যামাউন্ট অফ চার্জ কিউ ইজিকাস টু কত, ডেল ফাই বাই আর, এটা হচ্ছে আমার ফর্মুলা ডেল ফাই বাই আর। ডেল ফাই এর মান কত 5, আর এর মান কত 100, তাহলে অ্যান্সার কত হবে 0.05 কুলম্ব, তাহলে এটার অ্যান্সার কত হবে বি। সো থ্যাংক ইউ এভরিওয়ান, যদি কারোর কোনো প্রবলেম থাকে তাহলে এখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, চেষ্টা করব সমস্ত অ্যান্সার করার।